আলটিমেটলি HTML 1 থেকে জার্নি শুরু হয়েছিল, ঠিক আছে? 1 থেকে জার্নি শুরু হয়েছিল, এখন 5-এ আছি। তো কি হয় না, যারা স্ট্যান্ডার্ড গুলো বানায় তারা নতুন নতুন কিছু ট্যাগস দেয়। যেরকম যদি জাভা স্ক্রিপ্ট বলি বা সিএসএস বলি, তো সিএসএস আজকে 3, জাভা স্ক্রিপ্টের নতুন ভার্সন আমরা ইউজ করি। ওইরকমই হচ্ছে HTML 5 বা 4 এর মধ্যে বেসিক ডিফারেন্স ওইরকম না। ডিফারেন্সটা হচ্ছে কিছু সিনট্যাক্সে, ডিফারেন্সটা হচ্ছে কিছু নতুন ফাংশনসে। যেমন এপিআই কল করার জন্য ডিফারেন্ট ডিফারেন্ট সিমান্টিক্স, যেরকম আমরা দেখবেন কিছু কিছু সিমান্টিক্স পড়বো আমরা টেবিল ট্যাগের মধ্যে, টি হেড, টি ফুট, টি বডি, তারপর সেকশন সিমান্টিক্স, এরকম অনেকগুলো নতুন সিমান্টিক্স এসছে, যেমন ট্যাগস, নতুন ট্যাগ এসছে HTML 5 এ। তো HTML 5 মানে এটা না যে 4 এর থেকে আলাদা, কিছু নতুন অপশনস অ্যাড হয়েছে, কিছু নতুন ফিচার্স অ্যাড হয়েছে, আর কিছু নতুন নতুন আরো ফাংশনস অ্যাড করেছে। কিছু আগের গুলোকে যেটা বলি আমরা অবসলিউট করে দেওয়া, ডেপ্রিকেট করে দেওয়া, সেইগুলো হয়েছে। কিছু নতুন ফাংশনস এর মধ্যে ওগুলোকে রিডিফাইন করে লেখা হয়। তো আমরা ওগুলো বুঝতে পারি না কেন? আমরা বুঝতে পারি না এই জন্য কারণ আলটিমেটলি আমরা HTML এর কোড রান কোথায় করাই? রান করাই আমরা হচ্ছে ব্রাউজারে। এবারে কোশ্চেনটা এইভাবে তোমাদের হতে পারতো যে যদি আমরা HTML 5 এ কোড লিখি আর যদি কোনো ব্রাউজার HTML 4 সাপোর্ট করে তাহলে কি চলবে? তাহলে চলবে না। কেননা আমাদেরকে এটা বুঝতে হবে যে আলটিমেটলি HTML, CSS এন্ড জাভাস্ক্রিপ্ট এই তিনটে কোড তো রান করছে ব্রাউজারের মধ্যে। এবার ব্রাউজার কি HTML 5 সাপোর্ট করে? সাপোজ মনে করো যে আজকে রাতারাতি একটা HTML 6 চলে আসছে মনে করো, আর HTML 6 এর মধ্যে নতুন কিছু ট্যাগ এসছে মনে করো, ওই ট্যাগ গুলো দিয়ে আমরা বানালাম। এবার দেখা গেল গুগল ক্রম এখনো HTML 6 কে অ্যাডপ্টই করেনি। ওর যে এঞ্জিনটা আছে, ব্রাউজারের মধ্যে এঞ্জিন থাকে একটা, এঞ্জিন মিনস একটা সেট অফ কোডস বা অ্যাপ্লিকেশন একটা, বা বলতে পারো একটা কনভার্টার বা কম্পাইলার। ওই কম্পাইলের মধ্যে ওই ডেফিনেশনটা নেই, তাহলে চলবে না। তাহলে আমরা কি করে বুঝবো যে ওটা চলবে কি চলবে না? তার জন্য আমরা একটা সাইট বলেছিলাম যে MDN, মজিলা ডেভেলপার নেটওয়ার্ক। ওখানে আমরা বুঝতে পারি যে কোন কোন ব্রাউজারের মধ্যে কোন কোন ভার্সনের HTML এর মধ্যে কোন কোন ট্যাগ সাপোর্ট করে। এটারও মানে নেই যে HTML 5 আমরা ইউজ করছি আর HTML 5 এর সমস্ত ট্যাগ সমস্ত ব্রাউজার সাপোর্ট করে। যেমন কিছু কিছু CSS এর কোড আছে, যেমন বলি স্টিকি। তো স্টিকি স্টিকি বলে একটা আমরা পড়বো, তো ওটা সাফারির মধ্যে ইনবিল্ট থাকে না, ওটার জন্য অন্যভাবে লিখতে হয়। তো এগুলোর মানে হচ্ছে HTML 4 আর 5 এর ডিফারেন্সটা হচ্ছে এটাই, 4টা হচ্ছে লোয়ার ভার্সন, 5টা হচ্ছে আপার ভার্সন। আপার ভার্সন মানেই হচ্ছে কিছু নতুন ওর মধ্যে সিনট্যাক্স, মিনস যেহেতু HTML ইজ এ কালেকশন অফ ট্যাগস, তো কিছু ট্যাগকে ওর মধ্যে অ্যাড করে দেওয়া হয়েছে। কারণ HTML এর তো ট্যাগের বাইরে কিছু নেই। আর ট্যাগকে যদি আমরা টেকনিক্যালিতে কি বলবো? কন্টেইনার। কেন কন্টেইনার? কেন আলটিমেটলি আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কি পড়েছিলাম? প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আমরা জানি যে কোনো ডেটাকে, ডেটা মিনস হচ্ছে আমাদের যে রিয়েল লাইফে বলি তো হতে পারে জল, হতে পারে বিস্কিট, হতে পারে খাবার, সবই তো ডেটা এক একটা, যে কোন জিনিস, জামা কাপড় সব ডেটা। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে তো এরকম হয় না। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ডেটা মানে তো হচ্ছে ওই আলফানিউমেরিক কিছু কম্বিনেশন, কিছু কোডস, ওই ডেটাগুলো। ওই ডেটাগুলো কি টাইপের, সে হচ্ছে ডেটা টাইপ। ওটা যখন রাখি আমরা তখন রাখি হচ্ছে একটা কন্টেনারে। তো প্রোগ্রামিং যখন পড়বো PHP তখন বুঝবো যে ওখানে ভ্যারিয়েবল হয়, ওখানে অ্যারে হয়, ওখানে ফাংশন হয়, ওখানে অবজেক্ট হয়। এই চারটাই কিন্তু হচ্ছে কন্টেনার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে। তো এই চারটে কন্টেনারের মধ্যে একটাও কন্টেনার HTML এ নেই, CSS এ নেই। তাহলে এরা কি করে কাজ করে? তখন ওই জন্য HTML কে বলা হয় হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। মার্কআপ কথা মানেই হচ্ছে যেখানে ট্যাগ ইউজ হয়, ট্যাগের মধ্যে আমরা কাজ করি। তো ট্যাগ গুলোই এখানে বুঝতে হেল্প করে আমাদেরকে, যে ওই ট্যাগ গুলোই হচ্ছে অ্যাকচুয়ালি কন্টেনার, ভেরিয়েবলের মতো, যে কোন কন্টেনারের মধ্যে কি রয়েছে। যেরকম কি হয়, আমরা রিয়েল লাইফ প্রোগ্রামিং এর সাথে, মানে রিয়েল লাইফের সাথে প্রোগ্রামিং এর ডিফারেন্স হচ্ছে এটা। সাপোজ আমি মার্কেট থেকে কিছু একটা বিস্কিটের প্যাকেট কিনে নিয়ে আসছি, ওই বিস্কিটের প্যাকেটটা আমি টেবিলের উপরে রাখি, না আমি বক্সের মধ্যে রাখি, না ব্যাগের মধ্যে রাখি, আলটিমেটলি বিস্কিটে থাকবে, তার বিহেভিয়ারটা খুব একটা চেঞ্জ হবে না। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সেটা হয় না। সেম কন্টেন্ট আমি কোন কন্টেন্টের মধ্যে রাখছি ভ্যারি করে যাবে। যদি আমি একই একই কন্টেন্টকে, কন্টেন্ট মিনস মনে রাখবে ইজ এ কম্বিনেশন অফ টেক্সট অ্যান্ড বাইনারি। কন্টেন্ট মানে হচ্ছে টেক্সট প্লাস বাইনারি। টেক্সট মানে হচ্ছে এমনি নর্মাল টেক্সট, আর বাইনারি মানে হচ্ছে কোন PDF ফাইল, ওয়ার্ড ফাইল, অডিও, ভিডিও, ইমেজেস, এনিথিং যেগুলো টেক্সট নেই ওগুলো হচ্ছে বাইনারি ফাইল। তো বাইনারি প্লাস টেক্সটকে এক কথায় বলি আমরা কন্টেন্ট। যখনই কন্টেন্টটা রাখবো, তাহলে তো আমি একটু আগে কি বুঝলাম যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যে কোনো কন্টেন্টকে রাখার জন্য কি দরকার হয়? পাত্র একটা। তো পাত্রটা হচ্ছে ভ্যারিয়েবল, পাত্রটা হতে পারে একটা অ্যারে, পাত্র হতে পারে একটা অবজেক্ট বা একটা ফাংশন। কিন্তু আমাদের তো HTML 4টে থাকে না। তাহলে কে কাজটা করে? ওখানে করে হচ্ছে এই ট্যাগস গুলো। তো এই ট্যাগস গুলোই হচ্ছে HTML 5 এর মধ্যে অনেক নতুন ট্যাগস নিয়ে আসা হয়েছে। তার মধ্যে সিমান্টিক্স হচ্ছে একটা খুব ইম্পর্টেন্ট ট্যাগ, সিমান্টিক্স। আর কিছু কিছু আরো আদার আদার ফিচার আছে, যে ফিচারগুলো আমাদের এই কোর্সের মধ্যেও নেই, খুব একটা ইউজ হয় না। কিন্তু ভার্সন আপডেট হওয়া মানে এটা না যে পুরোপুরি সব চেঞ্জ হয়ে গেছে। আপডেট মানে হচ্ছে কিছু নতুন অ্যাডিশন হয়েছে। আশা করি VS কোড সবার সিস্টেমে ইনস্টল হয়ে গেছে।
আর তার মধ্যে একটা লাইভ সার্ভার বলে একটা আমরা বলেছিলাম এক্সটেনশন, সেটাও চলে এসছে সবার সিস্টেমে। যদি না থাকে তাহলে করণীয় ওটা। আর যদি ওটা নাও করা থাকে কোনো অসুবিধা নেই, যারা অন্যান্য কোনো কোড এডিটর ইউজ করছো আইডি, সেটা সাবলাইম হোক বা অ্যাটম হোক বা যে কোনো এনিথিং, কোনো ইস্যুস নেই। আলটিমেটলি এগুলো হচ্ছে একটা সফটওয়্যার, একটা এজেন্ট, মানে কোডটা এরা রান করে না, এটা রান করার জন্য আমাকে হেল্প করে। ভিএস কোডে লিখলাম, ভিএস কোডটা ব্রাউজারের মধ্যে কোডটাকে এক্সিকিউট করাতে আমাকে হেল্প করছে, এইটুকুই। ঠিক আছে, এবার আমরা প্যারালালি ডাব্লিউ3 স্কুলসটাও খুলে আমরা এইগুলো বুঝেছিলাম। কিছু কোড আমরা ওখানেও লিখবো। এবার আমরা বুঝেছিলাম যে এইচটিএমএল এর মধ্যে এটা একটা স্ট্রাকচার। এর মধ্যে ফার্স্ট লাইনটা হচ্ছে যে আমাদেরকে হেল্প করে ব্রাউজারকে বুঝতে যে এটা কোন ভার্সনের কোড। তাহলে এইচটিএমএল এর ভার্সন 5 এর কোডটা হচ্ছে এক্সক্লেমেশন মার্ক ডক টাইপ। ঠিক আছে, ডক টাইপ, এটা হচ্ছে 5। তারপর বুঝেছিলাম যে আমরা এইচটিএমএল ট্যাগ ওপেনিং আর এইচটিএমএল ট্যাগ ক্লোজিং, মানে হচ্ছে এইচটিএমএল একটা কন্টেনার। এই কন্টেনারের মধ্যে যা রেখেছি আমরা, মানে একটা বাক্স বলতে পারো, পাত্র। এই পাত্রের মধ্যে যা কোড রয়েছে ব্রাউজার বুঝে যাবে যে আচ্ছা এইচটিএমএল এর কোডটা হচ্ছে এর মধ্যে, এর বাইরে আমাকে দেখার দরকার নেই, বাইরে থাকলেও আমি ওটা নিয়ে কাজ করব না। তার মধ্যে আবার বলা আছে যে একটা হেড বলে কন্টেনার রয়েছে, একটা বডি বলে কন্টেনার রয়েছে। তো হেড কন্টেনার কি বলেছিলাম যে আমরা এখানে যে ডিপেন্ডেন্সিস গুলো ইউজ করি, মেনলি সিএসএস ফাইল, জেএস ফাইল, ইন জেনারেল জেএস ফাইলকে আমরা বডির মধ্যেও রাখতে হয় কেস টু কেস বেসিস ইউজ কেসেসে। ইন জেনারেল আমরা সিএসএস ফাইল, জেএস ফাইল অ্যান্ড আদার যদি কিছু আমরা ফন্ট ইউজ করি বা যে কোনো কিছু যদি আদার কোনো অন্য ফরম্যাটে সিডিএন ইউজ করি। তারপর দেখেছিলাম যে রেসপন্সিভ করার জন্য একটা লাইন অফ কোড লিখতে হয়, একটা লাইন ওটা। দেন আদার মেটা কিওয়ার্ডস গুলো, মানে মেটা ট্যাগ বলে যে কিওয়ার্ডস গুলো থাকে এসইও করার জন্য, সেই জিনিসগুলো আমরা রাখি হচ্ছে হেড ট্যাগের মধ্যে। তো এর মধ্যে কিছু ডেটা রেন্ডার হয় না, এই ডেটা এইগুলো ইউজ করে হচ্ছে আমাদের বডির মধ্যে ডেটা রেন্ডার করাতে হেল্প করে। আর ব্রাউজার নিজেকে বোঝার জন্য এই জিনিসগুলোকে ইউজ করে, এটা আমরা বুঝেছিলাম। তাহলে হেড হচ্ছে একটা এমন কন্টেনার যে পাত্রের মধ্যে যা জিনিস থাকবে সেটা ব্রাউজার ওখান থেকে বুঝবে যে কি কাজ করতে বলা হচ্ছে, কি করতে বলা হচ্ছে না, কোনটা কিভাবে করতে হবে, কি ডেফিনেশন লেখা আছে, কোন ফাইল রিড করতে হবে। এবার গুগল যখন সার্চ করবে তো এসইও করার সময় কোনগুলোকে দেখবে, সব এখান থেকে ও দেখবে। আর কোনটার মধ্যে রেন্ডার করতে হয় বডির মধ্যে, সেটা হচ্ছে এইটা, এটা কন্টেনার। এই পাত্রের মধ্যে যা রাখবো সেই পাত্রটা হচ্ছে এইখানে। অর্থাৎ এই ছোট একটা কন্টেনার। তাহলে বুঝলাম কি এইচটিএমএল ইজ এ কালেকশন অফ এলিমেন্টস, আমরা এলিমেন্ট পড়েছিলাম। এলিমেন্ট ইজ এ কালেকশন অফ ওপেনিং ট্যাগ, ক্লোজিং ট্যাগ এন্ড কন্টেন্ট। মাঝখানে একটা কন্টেন্ট, ওই কন্টেন্টটা হতে পারে কোনো টেক্সট, হতে পারে কোনো স্ট্রাকচার, হতে পারে কোনো ইমেজ, হতে পারে কোনো ভিডিও, অডিও, এনিথিং। কন্টেন্ট মিন কন্টেন্ট, কন্টেন্ট মানে হচ্ছে হতে পারে টেক্সট বা হতে পারে বাইনারি। তো এইগুলো হচ্ছে আমার কন্টেনার গুলো। H1 হচ্ছে একটা কন্টেনার, যে H1 এই কন্টেনার শুরু করে এখান থেকে আর শেষ করে হচ্ছে এখান থেকে। তারপর দেখেছিলাম দুই রকমের ট্যাগ হয়, একটা সেলফ ক্লোজিং ট্যাগ আর একটা হচ্ছে ওপেনিং ট্যাগ, ক্লোজিং ট্যাগ হয়। তো H1টা হচ্ছে কন্টেনার, দেখো এখানেও লিখলাম মাই ফার্স্ট হেডিং, আর পি ট্যাগও লিখলাম মাই ফার্স্ট হেডিং, দুটোই কিন্তু কন্টেনার। আমার কন্টেন্ট কিন্তু সেম, কিন্তু রেন্ডার করেছে অন্যভাবে, একটা বোল্ড করে দিয়েছে বা একটা বড় করে দিয়েছে, একটা ছোট করে দিয়েছে, কন্টেন্ট তো সেম ছিল। ওটাই একটুকে বুঝলাম আমরা যে এইচটিএমএল এ আমাদের ওই প্যারেনথেসিস, কার্লি ব্র্যাকেট, স্কোয়ার ব্র্যাকেট, সেমিকোলন, ফাংশন, ভ্যারিয়েবল, অ্যারে, অবজেক্ট, এগুলো থাকে না। এগুলো না থাকার জন্য আমার সিম্পল একটা জিনিস আমাদেরকে এইচটিএমএল দিয়েছে, দ্যাট ইজ ট্যাগ। ট্যাগটাই দিয়ে ব্রাউজার বুঝতে পারে কোথায় শুরু করব আর কোথায় শেষ করব। তো প্রত্যেকটা ট্যাগ মানেই হচ্ছে ওই কন্টেনার গুলো কিছু বিশেষত্ব আছে, কিছু গুণ আছে, ওগুলো নিয়ে সে কাজগুলোকে রেন্ডার করে। আর এই কোডগুলোরই, মানে এই ট্যাগগুলোরই ডেফিনেশন গুলো দেওয়া আছে ব্রাউজারের মধ্যে। এবার যদি কোনো HTML5 এর যদি কোনো ট্যাগ নিয়ে আমরা ইউজ করি, আর যদি আমরা ওখানে HTML4 এর কোনো একটা এ দিয়ে ইউজ করি ডিক্লারেশন দিয়ে, তখন কিন্তু ওই কোডটা এক্সিকিউট হবে না। কারণ আমরা ব্রাউজারকে বলছি এটা HTML4 এর কোড, আর ওখানে আমরা 5 এর কোনো সিনট্যাক্স ইউজ করছি, তখন আমাদেরকে ওটা HTML5 এর জন্য যা কোড এক্সট্রা এসছে সেইগুলো নিয়ে ইউজ করতে হয়। এটা রান টাইমে কিন্তু আমাদের প্রবলেম হয় না। তুমি আমরা যদি 4ও লিখে দিই, 4 এর যা সিনট্যাক্স রয়েছে তাও কিন্তু রান করে যায়। কেন? কারণটা হচ্ছে এটা, আমাদের ব্রাউজারটা কি কম্প্যাটিবল যে 5 কে রান করার জন্য, তাহলে সে বুঝে নেবে, সে এতটা স্মার্ট, সে বুঝে নেবে। এর ব্রাউজারে যদি কম্প্যাটিবল না হয়, সাপোজ আজকে বললাম রাতারাতি HTML6 চলে আসছে মনে করো, আর 6 এর কোডটা ক্রমের মধ্যে নেই, ক্রম ব্রাউজার যারা বানিয়েছে গুগল, তারা আপডেট করেনি এখনো। এবারে যদি 6 এ কোনো নতুন ট্যাগ এসছে, সেই ট্যাগটা কিন্তু আর কাজ করবে না, কারণ ওর ডেফিনেশনটা লেখা নেই। তো ওটা ওটা ডিপেন্ড করে হচ্ছে যে ব্রাউজার আমরা ইউজ করছি, সেই ব্রাউজার কি ওটাকে অ্যাডপ্ট করেছে। তো ওটাকে জানানোর সব থেকে ভালো উপায় হচ্ছে এমডিএন সাইটটা, যে সাইটটা আমরা ফার্স্ট ক্লাসে বলেছিলাম। ওখানে সমস্ত ট্যাগ দিয়ে জাস্ট এমডিএন লিখে দিলে ওই ট্যাগের সম্বন্ধে পুরো হিস্ট্রি চলে আসে, ব্রাউজার নিয়ে, ভার্সন নিয়ে, অবসোলিউট হয়েছে কিনা, ডেপ্রিকেট হয়েছে কিনা, তার অল্টারনেট কি, সব ইনফরমেশন ইন ডেপথ করতে গেলে দ্যাট ওয়াজ এ গুড রিসোর্স। তো আমরা এই স্ট্রাকচারটা পড়েছিলাম। এই স্ট্রাকচারটা যদি আমাদেরকে আমরা ভিএস কোডে আনতে হয় এখানে, তাহলে আমরা কি করব?
ভিএস কোড যেহেতু এর মধ্যে কি হয়, একটা এমেট বলে ফাংশন আছে, ইএমএমইটি, এমেট বলে একটা কনসেপ্ট আছে। তো এইচটিএমএল, সিএসএস আর জাভাস্ক্রিপ্টের কিছু স্নিপেট বা শর্টকাটস বলতে পারো বাকি ল্যাঙ্গুয়েজ গুলোর জন্য আমাদেরকে ইনস্টল করতে হয়। যখন আমরা পিএইচপি বা লারাভেল বা রিয়াক্ট বা এগুলো দিয়ে কাজ করতে হয়, তখন তাদের কিছু এক্সটেনশন আছে। এক্সটেনশন মানে হচ্ছে কি, আমরা কি বলেছিলাম যে আমাদেরকে কোড লিখতে কোড এডিটর কেন ইউজ করি, যাতে ইউজারকে একটা বেটার ইউআই ইউএক্স দিতে পারে, একটা ইউজার এক্সপিরিয়েন্স, একটা ইন্টারফেস দিতে পারে। তো এখানে এক্সপিরিয়েন্সটা ভালো করার জন্য, আমাদের কোড লেখার টাইমটাকে সেভ করার জন্য কিছু শর্টকাটস আমরা ইউজ করি। তার মধ্যে এইচটিএমএল এর কিছু স্নিপেট অলরেডি এর মধ্যে দেওয়া আছে, যে কিছু এক লাইন লিখবো তাতে আমার যেটা লেখার আমার করে দেবে। তো সব থেকে প্রথম স্নিপেট বা এমেট হচ্ছে ইএমএমইটি, এমেট বলি, এটাকে এমেট বলা হয়। এমেটটা প্রত্যেকটা ভালো কোড এডিটরে ইনবিল্ড থাকে। যেমন ভিএস কোড এটা খুব ভালো কোড এডিটর, এর মধ্যে এমেট রয়েছে। তো আমরা এই ফোল্ডারের মধ্যে একটা যদি ফাইল বানাই, নাম দিয়ে দিলাম ফার্স্ট ডট এচটিএমএল। ঠিক আছে, এচটিএমএল ফাইল, তো এক্সটেনশন নাম হতে হবে ডট এচটিএমএল। এবার এচটিএমএল ফাইলের মধ্যে আমি যদি এই বয়ের প্লেটটা আনতে হয়, আমার লিখতে হবে। তো এর এমেটটা হচ্ছে দুটো। যদি আমরা শুধু এচটিএমএল কথাটা লিখিয়ে কার্সরটাকে হোল্ড রাখি, তো আমাকে অপশন দিচ্ছে, যে সেকেন্ড অপশনটা দেখো লেখা আছে HTML:5। তো আমি যদি ওখানে এসে এন্টার করে দিই, তাহলে এই এই পুরো জিনিসটা চলে এলো এখানে, আমাকে কোডটা লিখতে হলো না। দিস ইজ কল্ড এমেট। এরকম আমরা আস্তে আস্তে অনেকগুলো কোড দেখবো, যখন আমরা কোনো টেবিল বানাবো, যখন কিছু আমরা ডিভ বানাবো, ডিভের মধ্যে যদি কোনো ডিভ হয়, তার মধ্যে কোনো ক্লাস হয়, তো ওগুলো সবগুলো কিছু না কিছু এমেট দিয়ে রেখেছে। তবে অত ইন ডেপথে যাবো না, যতটুকু দরকার আমরা করে করে গেলে, কারণ এটার কোনো শেষ নেই। তোমরা এমেট দিয়ে সার্চ করো করে ব্রাউজারে, তো অনেক রকমের শর্টকাটস আছে, শর্টকাটস গুলোকে আমরা ইউজ করতে পারি। তো হয় এটা দিয়ে ইউজ করতে পারি, বা একটা আরেকটা হচ্ছে এক্সক্লেমেশন মার্ক দিয়েও আমরা ইউজ করতে পারি। এক্সক্লেমেশন মার্ক দিয়ে যদি ট্যাপ করে দাও, তাও কিন্তু চলে আসবে। তো এক্সক্লেমেশন মার্ক দিয়ে ট্যাপ করো, তাও এটা আসবে, বা এইচটিএমএল লিখে হোল্ড করো, তোমাকে অপশন দেবে, তাও আসবে। তো এটা আমার লিখতে হলো না, সিম্পল। ঠিক আছে, তো এটা লিখতে হলো না বলে কেন, যে আমাকে এখানে এমেট সাপোর্ট করছে, ওই জন্য আমাকে এটা লিখতে হলো না। এইবারে আমরা কি করলাম, এই ডকুমেন্ট হেডিংটাকে চেঞ্জ করে দিলাম, এটা করে দিয়ে হোম পেজ। ঠিক আছে, হোম পেজ করে দিলাম। আর বডির মধ্যে এখানে লিখে দিলাম হোম পেজ। ঠিক আছে, হোম পেজ লিখে দিলাম। রাইট ক্লিক করলাম, ওপেন উইথ লাইভ সার্ভার। যদি লাইভ সার্ভার এক্সটেনশন থাকে, অপশনটা আসবে, সঙ্গে সঙ্গে কি করবে, একটা ব্রাউজারে আমাকে খুলে দেবে। এটা হচ্ছে আমাদের HTTP প্রোটোকল দিয়ে খুললো। ভালো করে লক্ষ্য করে দেখো, আমাকে একটা আইপি দিয়েছে, লোকাল আইপি 127.0.0.1। দিস লোকাল আইপি। এই আইপিটা রিজার্ভ থাকে ডেভেলপ করার জন্য, এই আইপিটা পাবলিক আইপি থাকে না। আর তার পাশে একটা বাই ডিফল্ট পোর্ট দিয়ে 5500। প্রত্যেকটা পোর্টের মধ্যে কোনো না কোনো অ্যাপ্লিকেশন রান করে। ঠিক আছে, তো এই পোর্টের মধ্যে HTML-টার লাইভ সার্ভারটা এর মধ্যে কনফিগার করা আছে, তার মধ্যে ফার্স্ট ডট HTML। তো এইটা ইউজ করার উদ্দেশ্য আমি কি বলছিলাম আগে থেকে, কেন করতে হয়, আমরা এটাকে লোকাল ফাইল হিসেবে ট্রিট করতে পারতাম। লোকাল ফাইল কিরকম, যে ফাইল প্রোটোকল দিয়ে, যেখানে আমার এটা তৈরি হয়েছে, দেখো এখানে একটা তৈরি হয়ে গেছে, তো এটাকে রাইট ক্লিক করে খুলতে পারতাম। তো এইখানে রাইট ক্লিক করে খোলা আর ওটা খোলা একই জিনিস। আমি ওপেন উইথ যদি করি, ওপেন উইথ করলাম গুগল ক্রোম, একই ব্রাউজারে এলাম, দেখো চলছে কিন্তু একই। এই হোম পেজ আর এই হোম পেজ দুটো কিন্তু একই, কিন্তু দুটো কিন্তু একটা ডিফারেন্স, টেকনিক্যাল ডিফারেন্স রয়েছে। টেকনিক্যাল ডিফারেন্সটা হচ্ছে এটা, যে এই যে ফাইল খুলেছে, এটা ফাইল প্রোটোকল দিয়ে খুলেছে অফলাইন। এই ফাইল প্রোটোকল দিয়ে খুললে HTML এর কোড তো প্রায় মোরলেস রিড করে যায়, কিন্তু অসুবিধা কোথায় হয়, অনেক সময় অনেকগুলো জাভাস্ক্রিপ্টের যদি লাইব্রেরি ইউজ করি আমরা, সেইখানে কিন্তু এই কোডগুলো এর মধ্যে রান করে না। তখন দিতে হয় ওকে ব্রাউজারের যে ইঞ্জিনের ফুল সাপোর্ট, ওটা। এটা কিন্তু ব্রাউজারের ফুল সাপোর্ট না, এটা ব্রাউজারের মধ্যে একটা আমরা খুলেছি ফাইল প্রোটোকল দিয়ে, এটা ফাইলটাকে রান করালাম। তো HTML ফাইলটা ব্রাউজারের মধ্যে রান হলো, কিন্তু ব্রাউজারের যে অ্যাকচুয়াল যত ইঞ্জিনের পাওয়ারটা আছে, ওটা কিন্তু আমরা নিলাম না, যে নন টেকনিক্যালি বলি। কিন্তু এইটাকে যখন আমরা এই প্রোটোকলে খুলছি, তো এটা অ্যাকচুয়ালি যখন আমরা রিয়েল টাইম সার্ভারে হোস্ট করি, হোস্ট করার সময় যেটা আমাদের HTTPS:// যেটা দেয় আমাদেরকে, HTTP প্রোটোকলের মধ্যে রান হয় একটা সার্ভারের এনভায়রনমেন্টে, এইটা হচ্ছে এইটা। এর মধ্যে আমরা যাই কোড রান করি না কেন, সেটা রিয়াক্ট হোক বা জাভাস্ক্রিপ্ট হোক বা কোনো jQuery প্লাগইন হোক, এনিথিং যা কম্প্যাটিবল ব্রাউজারে সব রান করবে। তো এটা ইউজ করার দুটো কারণ, একটা কারণ হচ্ছে যে আমরা ব্রাউজারের অ্যাকচুয়াল এনভায়রনমেন্টটাকে অ্যাচিভ করছি এই দিয়ে, আদারওয়াইজ এটা ফাইল প্রোটোকল। আর নাম্বার টু হচ্ছে বারবার আমাদেরকে রিফ্রেশ করতে হচ্ছে না। যদি কিছু চেঞ্জ করি আমরা কোড এখানে, তাহলে অটোমেটিক্যালি ওখানে চেঞ্জ হয়ে যাবে। এখন যদি আমি লিখি হোম পেজ আপডেটেড, তাহলে আমাকে জাস্ট আমি এই যে সেভ করে দিই, এটা সেভ করে দিলাম, ওখানে কিন্তু অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে গেছে। তো বারবার এসে রিফ্রেশ করতে হয় না। তো পাশাপাশি দুটো উইন্ডো রাখলে কাজ করতে সুবিধা হয়। তো এটা হচ্ছে লাইভ সার্ভারের একটা অ্যাডভান্টেজ। তাহলে বিল্ট ইন যে এমেট গুলো থাকে, আমরা এমেট দিয়ে অনেক কিছু শর্টকাটসে নিয়ে আসতে পারি। শর্টকাটকে নন টেকনিক্যালি বলি আমরা স্নিপেট, আর ওটাকে যখন কোনো আইডির মধ্যে বিল্ট ইন করা থাকে, তখন বলি আমরা ওটাকে এমেট। ঠিক আছে, এইবারে তাহলে বুঝলাম যে বডি এরিয়াটা হচ্ছে আমাদের। তাহলে আমরা HTML দেখেছিলাম যে সবগুলো হচ্ছে এখানে এক একটা কন্টেনার।
প্রত্যেকটা কন্টেনারের মধ্যে আমরা কি রাখি, কন্টেন্ট। ওই কন্টেন্ট গুলোর বিহেভিয়ার ডিপেন্ড করে হচ্ছে আমরা কোন কন্টেনারে রাখছি। এখানে কন্টেনার গুলোকে আমরা ডিভাইড করি মেনলি দুভাবে, একটা হয় ব্লক এলিমেন্ট, একটা হয় ইনলাইন এলিমেন্ট। এটা আমরা বুঝেছিলাম। তার মধ্যে কিছু ট্যাগ বা কন্টেনারকে HTML স্পেশাল প্রেফারেন্স দিয়ে রেখেছে। কিরকম, যে যদি আমরা H1 থেকে H6 ইউজ করি, তো এগুলোকে বুঝেছিলাম আমরা হেডিং ট্যাগ। তো হেডিং ট্যাগের কাজ হচ্ছে শুধুমাত্র বোল্ড করে দেওয়া বা সাইজ বড় করে দেওয়া তা না, ওর মধ্যে একটা ইম্পর্টেন্স দিয়ে দেওয়া। যখনই কোনো একটা এসইও হবে বা কেউ সার্চ করবে, তো কোন ওয়ার্ড গুলো বা কোন সেন্টেন্স গুলো বা কোন প্যারাগ্রাফ গুলো ইম্পর্টেন্ট সেইগুলো কি করে বুঝবে। তখন ওগুলো যদি H1 ট্যাগ থেকে H6 ট্যাগের মধ্যে থাকে, তো H1 ট্যাগ মানে হচ্ছে সব থেকে বেশি প্রায়োরিটি, দেন H2 একটু কম প্রায়োরিটি। তো প্রায়োরিটি দেওয়ার জন্য আমরা এই ট্যাগ গুলোকে ইউজ করি, শুধুমাত্র সাইজ বড় করে দেওয়া, বোল্ড করে দেওয়ার জন্য না, প্রায়োরিটি দেওয়ার জন্য, ইন টার্মস অফ এসইও বা পয়েন্ট অফ ভিউ যদি বলি তাহলে এসইও করার জন্য। তার মধ্যে আমরা এটা দেখেছিলাম পি ট্যাগের কাজ হচ্ছে প্যারাগ্রাফ বানানোর জন্য। বিআর ট্যাগ হচ্ছে একটা ব্রেক, লাইন ব্রেক, কেননা HTML এর মধ্যে বাই ডিফল্ট স্পেসিং এর জন্য বা ব্রেক, লাইন জাম্প করার জন্য থাকে না। আমরা যদি লাইন জাম্প করেও লিখি, আমরা যদি এর মধ্যে লাইন জাম্প করেও লিখতাম এখানে, তাহলে কিন্তু এটা আসতো না। আমি যদি হোম পেজ আপডেটেড, তার নিচে আমি যদি কিছু এখানে লিখি যে হোম পেজে আপডেটেড 2, আর তার পাশে একটা অনেকগুলো স্পেস দিয়ে দিলাম, আবার এটা লিখলাম হোম পেজ আপডেটেড 3, ঠিক আছে, আর তার নিচে আবার দুটো লাইন জাম্প দিলাম, আবার লিখে এখানে হোম পেজ আপডেটেড 4, তাহলে কি মনে হচ্ছে আমাদের যে এরকম প্রিন্ট হবে? তা কিন্তু না, ও কিন্তু পর পর সবগুলোকে প্রিন্ট করে নেবে। এখন দেখো সেভ করলাম, আমার চলে আসছে ব্রাউজারে, কোথায় ব্রাউজার, দেখো পরপর সব চলে আসছে। তাহলে HTML এর মধ্যে লাইন ব্রেক বাই ডিফল্ট থাকে না, আর স্পেসিং, একটা স্পেসিং বাদে মাল্টিপল স্পেসিং ওর মধ্যে অ্যালাউ থাকে না। তখন আমাদেরকে স্পেস গুলো দিতে হয় আর লাইন ব্রেকও করতে হয়। লাইন ব্রেক যদি করতে হতো তাহলে বিআর ট্যাগ, তো বিআর ট্যাগ হচ্ছে সেলফ ক্লোজিং ট্যাগ। বিআর ট্যাগ দিলে আমরা ওই লাইনগুলোকে ব্রেক করতে পারতাম। আরেকটা ট্যাগ আছে, যদি আমাদেরকে অ্যাজ ইট ইজ প্রিন্ট করতে হতো তাহলে তাকে বলি আমরা প্রি ট্যাগ, মানে প্রি ফরম্যাটেড। যদি আমরা এখানে আসি, প্রি ট্যাগ এই লিস্টের মধ্যে থাকবে। প্রি ট্যাগ হচ্ছে এইটা। প্রি ট্যাগের মধ্যে যদি আমরা করি, তাহলে প্রি ট্যাগের মধ্যে আমরা যেভাবে লিখবো ওইভাবে, মানে ছবির মতো হয়ে গেল ওটা, যেভাবে লাইন জাম্প করা আছে, যতগুলো স্পেস রয়েছে ও অ্যাজ ইট ইজ ওটাকে দিয়ে দেয়। একে বলা হয় প্রি ফরম্যাটেড। তো এটা অনেক সময় আমরা এমন কোড ফোড দেখানোর জন্য, বা কোনো একটা কবিতা লিখেছো বা পোয়েম লিখেছো বা কোনো কোটেশন দিয়ে কিছু লেখা লিখেছো, অ্যাজ ইট ইজ আসবে। ওখানে আমরা বিআর ট্যাগ ইউজও করলাম না, কোনো স্পেসিং এর জন্য কিছু স্পেশাল HTML এন্টিটিস বলি ওগুলো ইউজ করলাম না। তো HTML এন্টিটিস অ্যান্ড বিআর ট্যাগ দুটো ইউজ না করে যদি আমার অ্যাজ ইট ইজ আনতে হয়, দেন হচ্ছে প্রি ট্যাগ। ঠিক আছে, তো এইগুলো আমরা মোটামুটি এগুলোকে একটু বুঝেছিলাম। তাহলে আমরা একটু থিওরিতে আবার যাই, আবার প্র্যাকটিক্যালে আসি। তাহলে এটা আমরা বুঝলাম। এবার আমরা দেখেছিলাম যে প্রায়োরিটি বুঝলাম, সব বুঝলাম। তারপর দেখেছিলাম যে দু রকমের ট্যাগই হয় মেনলি, একটাকে বলি আমরা ব্লক এলিমেন্ট, একটাকে বলি আমরা ইনলাইন এলিমেন্ট। মিনস ট্যাগ গুলোকে, যে 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 এলিমেন্ট গুলোতে ব্লক বলি তার মধ্যে একটা স্ট্রাকচার হয়। স্ট্রাকচার কথা মানে হচ্ছে যার মধ্যে একটা উইডথ হবে, হাইট হবে, প্যাডিং হবে আর বর্ডার হবে। কারণ আমরা যখন বর্ডার বক্স পড়বো CSS আমরা বুঝবো যে একটা কন্টেনার মানে একটা বাক্স, পাত্র, একটা পাত্র কি হয় বাই ডিফল্ট HTML এ, তার উইডথ আর হাইট হয়। মানে বলতে পারো রেক্টেঙ্গেল বা স্কোয়ার বলতে পারো, যে যাই বলো না কেন, যার উইডথ আর হাইট হবে। আর উইডথ হাইট থাকা মানে হচ্ছে ওর মধ্যে কিছু প্যাডিং হবে। প্যাডিং মানে হচ্ছে কন্টেন্ট, আর যেটা ওই কন্টেনারের যে ধারটা, এজ, বর্ডার, তার মধ্যে একটা গ্যাপ থাকতে পারে, সেটা হচ্ছে বর্ডার, সরি সেটা হচ্ছে প্যাডিং। আর লাস্টে যে এজ ধারটা আছে সেটা হচ্ছে ওর বর্ডার। তো বর্ডারের উইডথ, মানে বর্ডারও একটা উইডথ নেয়, প্লাস প্যাডিং এর একটা উইডথ নেয়। তো প্যাডিং প্লাস উইডথ, মানে প্যাডিং প্লাস বর্ডারের উইডথ প্লাস হচ্ছে কন্টেন্ট, এই তিনটে মিলে হচ্ছে আমাদের কন্টেনারের সাইজটা দাঁড়িয়ে যায়। তো এই জিনিসগুলো যেখানে অ্যাপ্লাই করা যায় সেগুলো বলি আমরা ব্লক লেভেল এলিমেন্ট। আদারওয়াইজ আমরা যে যার মধ্যে কোনো স্ট্রাকচার থাকে না, মিনস এই জিনিসগুলো উইডথ, হাইট, প্যাডিং আর বর্ডার থাকে না, তাকে বলি আমরা ইনলাইন। এগুলো আমরা পড়েছিলাম। তো এগুলোর মধ্যে এক্সাম্পল দেখেছিলাম যে প্যারেন্ট ট্যাগ যদি বলি তাহলে ডিভ ট্যাগ। ডিভ হচ্ছে একটা কন্টেনার, যে কন্টেনারের মধ্যে রাখবো সেটা বিহেভ করবে অ্যাজ এ ব্লক। তো ব্লক এলিমেন্ট কি করে, তার প্যারেন্ট যে কন্টেনারের মধ্যে সে আছে ওই প্যারেন্টের 100% উইডথ সে নিয়ে নেবে, নাম্বার ওয়ান। নাম্বার টু বুঝেছিলাম এর একটা প্রপার্টি, যে সে ওই লাইনের মধ্যে যদি স্পেস থেকেও থাকে, সে ওই লাইনের মধ্যে কাউকে আসতে দেবে না, সে নেক্সট এলিমেন্টকে তার নিচের লাইনে নামিয়ে দেবে। তো এর মধ্যে আমরা এগুলো পড়েছিলাম, ডিভ ট্যাগ, পি ট্যাগ, তার মধ্যে H1 থেকে H6। ইউএল ট্যাগ হচ্ছে যখন লিস্ট বানাই আমরা, আনঅর্ডার্ড লিস্ট বানাই, যার মধ্যে বোল্ড বা কিছু একটা ডিস্ক সিম্বল বা কিছু একটা ডিজাইন সিম্বল এরকম যদি কিছু বানাই, তখন আমরা ইউএল বলি। আর ওয়েল মানে হচ্ছে অর্ডার্ড লিস্ট, যেখানে নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3 5টা আইটেম আছে। তো নাম্বার 1 দিয়ে লিখতে পারি, রোমান নাম্বার দিয়ে লিখতে পারি, ABCD লিখতে পারি, যেখানে অর্ডার মেনটেন হবে। তো এগুলো হচ্ছে প্যারেন্ট ট্যাগ। এই প্যারেন্ট ট্যাগের চাইল্ড ট্যাগ হচ্ছে এলআই। এলআই গুলো হচ্ছে অপশনস গুলো, যে একটা ইউএল ট্যাগ হচ্ছে প্যারেন্ট, তার মধ্যে 5টা অপশন থাকবে। তো 5টা অপশন হচ্ছে এলআই, মানে 5টা নাম্বার আর কি। অপশন বলাটা ভুল হবে, নাম্বারস। এগুলো আমরা দেখেছিলাম। ব্লক কোড বলেছিলাম যে কোটেশন দেওয়ার জন্য খুব একটু বেশি ইউজ হয় না।
প্রি ট্যাগ বললাম এখন প্রি ফরম্যাট করার জন্য, যেটা যেভাবে থাকবে সেভাবে ডিসপ্লে হবে। এছাড়া মনে হচ্ছে একটা লম্বা লাইন টেনে দেওয়া, হরিজন্টাল লাইন বা হরিজন্টাল রুল টেনে দেওয়ার কাজ। এর মধ্যে পড়েছিলাম হচ্ছে টেবিল ট্যাগ। টেবিল ট্যাগের কাজ কি? টেবিল ট্যাগের কাজ হচ্ছে আমরা HTML এর মেইন পার্ট গুলো হচ্ছে দুটো অ্যাকচুয়ালি দেখতে গেলে ইন টার্মস অফ ট্যাগ। যখনই আমরা একটা ইউজার ইন্টারফেস দেখি, ইউজার ইন্টারফেসের মধ্যে দুখানা জিনিসই হয় একটা ইউজারের স্ক্রিনের মধ্যে। একটা হয় ডেটা রেন্ডার হয়, মানে আমাদের কাছে আসে, আর একটা হয় আমরা ডেটাকে পাঠাই। যখন আমরা ডেটাকে রেন্ডার করি আমাদের কাছে আসে, দুভাবে আসে। একটা হচ্ছে স্ট্রাকচার মোডে, মানে কোনো একটা কন্টেনার আছে ডিফারেন্ট ডিফারেন্ট সাইজে ডিফারেন্ট ডিফারেন্ট আকারের। আর একটা হয় আবার টেবিল ফরম্যাটে। যখন কোনো ডেটা রিপিটেড হয়, যে 100টা ইউজারের আমাকে ডিটেলস দেখাও, তো 100টা ইউজার ডিটেলস মানে হচ্ছে 100টা ইউজারের নাম থাকবে, তার অ্যাড্রেস থাকবে, তার মোবাইল নাম্বার, ইমেল আইডি, এরকম করে থাকবে, রিপিটেড ডেটা আসছে। তো এরকম যে রিপিটেড ডেটা যখন আমাদের রেন্ডার করা হয় তখন আমরা ইউজ করি হচ্ছে টেবিল। টেবিলের মধ্যে যে মেন ট্যাগ গুলো হয় সেটা হচ্ছে টেবিল ট্যাগ, আর তার মধ্যে TR আর TD, এই তিনটে ট্যাগ হচ্ছে মেন ট্যাগ। বাকি ট্যাগ গুলো সব অপশনাল। টি হেড, টি বডি, টি ফুড, TH, এগুলো সবই অপশনাল। এগুলো না করলেও আমাদের টেবিল কাজ করা যায়। নেক্সট আমরা পড়েছিলাম যে ফর্ম ট্যাগ। ফর্ম ট্যাগটা হচ্ছে টেবিল ট্যাগ হচ্ছে ডেটাকে রেন্ডার করার জন্য, আর ইউজারের কাছ থেকে যখন ডেটাকে সে পুল করবে, নিয়ে যাবে সার্ভারে, তখন আমরা ফর্ম হচ্ছে আমাদের এমন একটা কন্টেনার বা এমন একটা পাত্র যেখানে অনেকগুলো ছোট ছোট আরো ইনফরমেশন থেকে র্যাপার বানিয়ে দেবে ওকে। র্যাপার মানে একটা প্যাকেট বানিয়ে দেবে, যে একটা স্কুল ব্যাগ রয়েছে, স্কুল ব্যাগটা হচ্ছে ফর্ম, আর স্কুল ব্যাগের মধ্যে একটা খাতা আছে, বই আছে, পেন্সিল বক্স, খানা সবকিছু আছে, লাঞ্চ বক্স সব রয়েছে। ওটাকে র্যাপার বানিয়ে আমরা ফর্মের থ্রুতে সার্ভারে হিট করাই। তো এর মধ্যে আমরা ফর্ম ট্যাগ আর টেবিল ট্যাগের কিছু প্রপার্টি গুলো দেখবো, যেগুলো আমাদের আমাদের কোর্সেও কাজে লাগবে, আর এটাই মেন কাজে আসে। বাকিগুলো সব সাপোর্টিং ট্যাগস, যেটা খুব রেয়ার ইউজ হয়, আর কাজ করতে করতে এগুলোকে আমরা দেখি আর কাজ করি। মানে ওগুলোকে সব পড়ে মুখস্থ করে খুব একটা লাভ হয় না, শুধু একবার করে জেনে নেওয়া উচিত যে কাজগুলো কি। তার মধ্যে পড়লাম ইনলাইন ট্যাগ, যার স্ট্রাকচার হয় না। স্ট্রাকচার যারা হয় না তার প্যারেন্ট ট্যাগ হচ্ছে স্প্যান ট্যাগ। স্প্যান ট্যাগের মতো যার স্ট্রাকচার হয় না সেগুলো পড়েছিলাম যে এ ট্যাগ, যেখানে আমরা হাইপার লিঙ্ক ক্রিয়েট করি। স্ট্রং ট্যাগের কাজ হচ্ছে যেখানে আমরা বোল্ড করি। তো বোল্ড যখন আমরা নিচে লিখবো যে বোল্ড, তো এই বোল্ড করার কাজ কোন জিনিসকে বোল্ড করে দেওয়া, মানে একটা মোটা হরফে লেখা। তো বোল্ড করার কাজ শুধু বি ট্যাগ ইউজ করলে ওটা কোনো ইম্পর্টেন্স নেই, কিন্তু ওটাকে যদি স্ট্রং ট্যাগ দিয়ে লিখি আউটপুট সেম থাকবে, কিন্তু ব্রাউজার বুঝবে যে এর মধ্যে একটা ইম্পর্টেন্স দেওয়া আছে। ওইরকম ইটালিক করলে, বাঁকা হরফে লিখলে আই ট্যাগ ওপেনিং, আই ট্যাগ ক্লোজ, আমরা যা লিখবো সেটা ইটালিক হয়ে যাবে। কিন্তু ওই তার অল্টারনেটটা হচ্ছে EM ট্যাগ, মানে এমফাসাইজ ট্যাগ। এমফাসাইজ করলে কি হবে, ওই ইম্পর্টেন্স পেয়ে গেল, ব্রাউজার ওটাকে ইম্পর্টেন্স দেবে। আর বিআর মানে হচ্ছে লাইন ব্রেক করা। এমন একটা কন্টেনার যে আমাদের ইমেজকে দেখাতে হবে, তার মধ্যে হচ্ছে IMG ট্যাগ, এটা হচ্ছে সেলফ ক্লোজিং ট্যাগ, এর কোনো ক্লোজিং ট্যাগ হয় না। তার মধ্যে আমরা যখন ফর্ম পড়বো তার মধ্যে আমরা লেভেল ট্যাগটাকে দেখবো একটু, লেভেল ট্যাগ বাটনটাও দেখবো। তা বাটনটাকে একটু বলে রাখি, আর লেভেলটা বলে দিই একটু, তাহলে পড়াগুলো হয়ে যাবে। যখন প্র্যাকটিক্যাল করবো তখন একবারই আমরা দেখে নেবো। আমরা যখন টেবিল ট্যাগ বুঝলাম, তো টেবিল ট্যাগের মধ্যে ডেটা শুধু রেন্ডার হয়। যখন ডেটা নিয়ে যেতে হয় আমাদের ফর্মের মধ্যে, তো ফর্মটা হচ্ছে আমাদের র্যাপার। ওই র্যাপারের মধ্যে যখন ডেটাকে নিয়ে যাবো আমরা ফর্ম থেকে, তখন আমরা ইউজার কাছ থেকে ইনপুট নিই, যে তুমি আমাকে ফার্স্ট নেম দাও, লাস্ট নেম দাও, কিছুটা ফাইল দাও, অডিও দাও, ভিডিও দাও, অপশন দাও, চেক বক্স দাও, ড্রপ ডাউন দাও, কিছু আমাদেরকে রেডিও বাটনস দাও, এনিথিং হতে পারে। যাই ইনপুট হোক না কেন, আমরা তিনটে ফর্মে ইনপুট নিয়ে যাই। একটা হচ্ছে সব থেকে মেজর হচ্ছে ইনপুট ট্যাগ। ইনপুট ট্যাগের দিয়েই আমরা ইনপুট গুলোকে নিয়ে যাই ডিফারেন্ট ডিফারেন্ট ফর্মের আকারে। নাম্বার 2 হচ্ছে টেক্সট এরিয়া। টেক্সট এরিয়া হচ্ছে একটা ইনপুট নেওয়ার ট্যাগ, যেখানে ইনপুট কথাটা ইউজ করি না, কিন্তু ইউজারের কাছ থেকে আমরা ইনপুট নিই। আর 3 নম্বর হচ্ছে সিলেক্ট। সিলেক্ট মানে হচ্ছে ড্রপ ডাউন। তো ড্রপ ডাউনের প্যারেন্ট ট্যাগ হচ্ছে সিলেক্ট। তার মধ্যে আমরা দেখবো একটা এক্সাম্পল দেখবো, ওর মধ্যে যতগুলো অপশনস থাকবে, অপশনস গুলো হচ্ছে ওর চাইল্ড, মানে প্যারেন্ট। সিলেক্ট ট্যাগ ওপেন, সিলেক্ট ট্যাগ ক্লোজ, তার মধ্যে 5টা অপশন আছে। যখনই ওটাকে ক্লিক করবো 5টা অপশন আমাকে ড্রপ ডাউন দেখাবে, যেটা ক্লিক করবো সেটা সিলেক্ট হয়ে যাবে। তো এই তিনটে ফর্ম হচ্ছে, তিনটে ফর্ম বলতে ওই ফর্ম না, FORM ফর্ম মানে হচ্ছে র্যাপারটা। এটা হচ্ছে একটা মাধ্যম যে 3 ভাবে আমরা ইউজারের কাছ থেকে ডেটা নিয়ে যাই HTML থেকে সার্ভারে। একটা হচ্ছে ইনপুট, এটা সব থেকে মেজর, এর মধ্যে অনেক সবগুলোই ম্যাক্সিমামটা এর মধ্যেই আসে। দেন সিলেক্টের মধ্যে শুধু একটাই আছে ড্রপ ডাউন, আর টেক্সট এর মধ্যে একটাই আছে। ইউজার কাছ থেকে যদি কিছু একটা লাইন অফ 4 লাইন, 5 লাইন, 10 লাইন, যেগুলো আমরা মেনশন করে দেবো, এতগুলো রো, এতগুলো কলাম হবে না, এতগুলো লাইন তুমি লিখতে পারো, ছোট্ট মতো একটা ব্রিফ লিখতে পারো, যে তুমি একটা সাজেশন দাও, তুমি একটা ফিডব্যাক দাও, তাকে বলি আমরা টেক্সট এরিয়া। ইনপুটের মধ্যে কি হয়, এক লাইনে দেখা যায়, ঠিক আছে। তুমি লাইন যদি বেশি করো তখন তুমি দেখতে পারবে, কিন্তু টেক্সট এরিয়ার মধ্যে আমি লাইনটাকে বড় করতে পারি, আর ওটা ড্র্যাগেবল হয়ে যায়, যে আমরা ওর মধ্যে 4 লাইনের জায়গা দেবো, 5 লাইনের জায়গা দেবো, প্লাস 5 লাইন পরেও যদি ওটা আরো বেশি ইউজার লেখে, ওটা কিন্তু সে ফ্লেক্সিবল থাকে। তো এটা একটা ইনপুট দেওয়ার জায়গা। তারপরে এইটুকু বুঝলাম এখন যে HTML এর মধ্যে মেইনলি আমরা যে কাজগুলো করি সেটা হচ্ছে ইউজারের কাছ থেকে যখন ইনপুট নিয়ে যায় তখন আমরা ইউজ করি ফর্ম ট্যাগ, যেটা প্যারেন্ট হচ্ছে একটা সমস্ত ইনপুটের।
তার মধ্যে আমরা মেনলি যেটা ইউজ করি 3 রকমের ট্যাগ, একটা হচ্ছে ইনপুট, একটা হচ্ছে টেক্সট এরিয়া, একটা হচ্ছে সিলেক্ট। এই তিনটের মাধ্যমে আমরা সমস্ত ডেটা ইউজার কাছে নিয়ে যাই, লগ ইন করতে হোক বা সাইন আপ করতে হোক বা কোনো একটা ইমেল আইডি সাবমিট করতে হোক বা কোনো ফিডব্যাক দিতে হোক, এনিথিং দিতে হোক, যেটা আমাদের কাছ থেকে সে নিয়ে যাবে। আর নাম্বার 2, যখন কোনো ডেটা আমাদের কাছে রেন্ডার করবে, আমাদের ডিসপ্লে দেখাবে, তো সে দুভাবে দেখাতে পারে। একটা রিপিটেড দেখাতে গেলে টেবিল ট্যাগ বললাম, টেবিলের মাধ্যমে আমরা দেখতে পাই। আর নাম্বার 2, কোনো স্ট্রাকচারের মাধ্যমে, কোনো একটা কন্টেনারের মাধ্যমে। যখন আমরা ফ্লেক্স পড়বো সিএসএস এ, তখন আমরা বুঝবো যে ফ্লেক্স দিয়ে কিভাবে স্ট্রাকচার তৈরি করতে হয়। তাহলে এগুলো হচ্ছে বেসিক আমাদের একটা ট্যাগ গুলো নিয়ে আমাদের কাজ করি। আর বি ট্যাগ, আই ট্যাগ, ইউ ট্যাগ বললাম, ইউ ট্যাগ হচ্ছে আন্ডারলাইন করে দেওয়ার জন্য। তো বি ট্যাগ আর আই ট্যাগেরই অল্টারনেট হচ্ছে স্ট্রং অ্যান্ড এমফাসাইজ, মানে ইএম ট্যাগ। তো স্ট্রং আর ইএম আর বি আর আই দুটোর কাজ একই, আউটকাম একই, সবকিছু দেখতে একই, কিন্তু ডিফারেন্সটা হচ্ছে যে ওর একটা ইম্পর্টেন্স রয়েছে। ঠিক আছে, তো এই কোডটাকে যদি আমি কপি করে পেস্ট করি, তাহলে আমি যে প্যারালালি এটা করে রেখে যাচ্ছি, প্যারালালি আমরা ডব্লিউ3 স্কুলস করবো, তাহলে একটা স্পিডে আমরা কাজ করতে পারবো। আমি এখানে জাস্ট বিআর ট্যাগ লাগিয়ে দিচ্ছি, তাহলে বিআর ট্যাগ দিলাম, একটা লাইন জাম্প হলো, আবার একটা বিআর ট্যাগ দিলাম, আবার একটা লাইন জাম্প হলো। ঠিক আছে, যতগুলো বিআর লিখবো ততগুলো আমার লাইন জাম্প হয়ে যাবে। এবার এইটাকে লিখে দিলাম, এটাকে লিখে কি করেছে দেখো, দিস ইজ, তারপর বিটে বোল্ড লেখাটা বি এর মধ্যে আছে, আই ইটালি লেখাটা আই এর মধ্যে আছে। তো এখন যদি এটা বুঝি আমরা, যে এইটাকে যদি আমরা দেখি, তো আউটপুটে দেখা যাবে যে এই বোল্ড, এই ইটালিক আর এই আন্ডারলাইন, তো নিচেরটাও দিস ইজ স্ট্রং টেক্সট আর বোল্ড একই জিনিস, দিস ইজ ইটালিক আর দিস ইজ এমফাসাইজ, দুটো একই জিনিস, কিন্তু এগুলোর মানেটা বদলে গেল। এখানে শুধু বোল্ড লেখা মনে হচ্ছে বোল্ড করে দেওয়া, তখন ইম্পর্টেন্স নেই, ইটালিক হলে শুধু ইটালিক, কোনো ইম্পর্টেন্স নেই। কিন্তু ওটাই যদি আমরা স্ট্রং লিখি বা এমফাসাইজ লিখি, তাহলে কিন্তু ইম্পর্টেন্সটা বদলে যায়। ঠিক আছে, আমরা কিছু আরো জিনিসকে বুঝে নিই। আমরা আগের দিনটা বুঝেছিলাম যে ব্লক এলিমেন্ট আর ইনলাইন এলিমেন্ট কিভাবে দেখতে হয়, লাইন বাই লাইন চলে আসে ব্লক এলিমেন্ট গুলো, আর ইনলাইন গুলো এক লাইনের মধ্যে আসে, যার কোনো স্ট্রাকচার হয় না। ঠিক আছে, এবারে আমরা কিছু ট্যাগ আরো বুঝি। এবার আমরা এইটা করার জন্য আমরা একটু ডব্লিউ3 স্কুলটা খুলে নিই, তাহলে বারবার কপি পেস্ট করতে হবে না, আমরা ওখান থেকে একবারে ওয়ান গোতে দেখতে পারবো। আমরা একবারে এখানে রান করে নেবো, একবারে দেখা যাবে। বেসিকের জন্য এইটা খুব ভালো একটা। এবারে আমরা চলে আসি, এলিমেন্টস বুঝেছি, এলিমেন্টস আমরা বুঝেছি, এটা করা হয়েছে। অ্যাট্রিবিউট বুঝেছি। আচ্ছা, অ্যাট্রিবিউট আমরা পড়ে নিই। অ্যাট্রিবিউট হচ্ছে ওটা যে আমরা যখন কোনো ট্যাগ, ট্যাগ মানে কন্টেনার, তো ওই কন্টেনারের মধ্যে বুঝে গেলাম যে কোনো কন্টেন্ট রাখলে আমরা ওর মধ্যে যে কন্টেন্ট রয়েছে তার বিহেভিয়ারটাকে বদলাবে। ওই বিহেভিয়ারটা বদলানোর সময় বা বিহেভিয়ারটাকে অ্যাড করার সময় বা কি রেন্ডার হবে, তার মধ্যে অ্যাডিশনাল কোনো ইনফরমেশন পাস করা, যেটা ওর সাথে অ্যাসোসিয়েটেড থাকে। অ্যাসোসিয়েটেড মানে হচ্ছে যে ওই ট্যাগের মধ্যে, সাপোজ মনে করেন একটা কন্টেনার রয়েছে, ওই কন্টেনারের মধ্যে একটা খাবার গরম থাকবে। এবার ওর অ্যাট্রিবিউট হতে পারে খাবারটা কত গরম থাকবে, কতক্ষণ গরম থাকবে, কিভাবে গরম থাকবে, এগুলো হচ্ছে ওর অ্যাট্রিবিউটস। মানে যে কাজ, ওই কাজটার জন্য আর কি কি অপশন থাকতে পারে, অ্যাডিশনাল ইনফরমেশন। তো এরকমই আমরা যখন অ্যাট্রিবিউট বলি, তখন আমরা কি পড়েছিলাম যে সবসময় ওপেনিং ট্যাগের মধ্যেই আমরা তার প্রপার্টি গুলোকে লিখি। তো অ্যাট্রিবিউট কিভাবে লিখতে হয়, অ্যাট্রিবিউট মানে হচ্ছে প্রপার্টির নাম আর ভ্যালু। যদি আমরা এটা বুঝি যে অ্যাঙ্কার ট্যাগ, তো অ্যাঙ্কার ট্যাগের লেখার আমরা জানি যে এ ট্যাগ দিয়ে লিখতে হয়। তো আমি এই লাইনটাকে সরিয়ে দিচ্ছি এখন, এই দুটো লাইনকে, সেইটাকে বুঝি। তো অ্যাঙ্কার ট্যাগ আমরা জানি যে অ্যাঙ্কার ট্যাগ হচ্ছে এ দিয়ে ট্যাগ লিখলাম আর এ ট্যাগ দিয়ে আমরা শেষ করে দিলাম। তাহলে অ্যাঙ্কার ট্যাগ শুরু হলো এখানে আর অ্যাঙ্কার ট্যাগ শেষ হলো এইখানে। লাইন জাম্প করছি এই জন্য তোমার বুঝতে সুবিধা হবে। তো এটা হচ্ছে অ্যাঙ্কার ট্যাগ ওপেনিং ট্যাগ, অ্যাঙ্কার ট্যাগের কন্টেন্ট, আর অ্যাঙ্কার ট্যাগের আমাদের ক্লোজিং ট্যাগ। অ্যাঙ্কার ট্যাগের কাজ কি, আমরা বলেছিলাম যে হাইপার লিঙ্ক করার জন্য। হয় সেম পেজের মধ্যে থাকতে পারি আমরা, সেম পেজের মধ্যে কোনো সেকশনকে অ্যাড করা বা কোনো আউটার ওয়ার্ল্ডের কোনো পেজকে লিঙ্ক করা। এখানে একটা এক্সাম্পল রয়েছে, আউটার ওয়ার্ল্ডের একটা পেজকে লিঙ্ক করে দেওয়া। তার প্রপার্টির নাম হচ্ছে হাইপার রেফারেন্স, মিনস এইচরেফ। এইচরেফ কে বলি আমরা হাইপার রেফারেন্স, মানে এটা রেফারেন্স দিচ্ছে আমাকে। সবসময় মনে রাখবে এইচরেফ দু জায়গায় ইউজ হয়, একটা লিঙ্ক ট্যাগে, একটা অ্যাঙ্কার ট্যাগে। ঠিক আছে, অ্যাঙ্কার ট্যাগে আর আমরা লিঙ্ক ট্যাগে ইউজ করি এইচরেফ, বাকি জায়গায় সমস্ত জায়গায় ইউজ করি আমরা এসআরসি। এটা মনে রাখতে বললাম এই জন্য, কনফিউশনটা হবে না। তো অ্যাঙ্কার ট্যাগের মধ্যে আমরা এইচরেফ বলতে যে কোনটাকে লিঙ্ক করব, হাইপার লিঙ্ক। যে আমরা যদি এই লেখাটা লিখেছি, এই লেখাটা আমাকে ভিজিবল হবে, তো ওখানে একটা ক্লিকেবল আমাকে ইভেন্ট দেবে। তুমি এটা ক্লিক করলে আমি কোথায় নিয়ে যাবো তোমাকে, তো নিয়ে যাবো হচ্ছে এইটা। প্রপার্টি কিভাবে লিখতে হয়, অ্যাঙ্কার ট্যাগ দেখতে ছিল আমার সিম্পল, প্রপার্টি হচ্ছে এইটা। যে প্রপার্টি যদি এটা না থাকতো, তাহলে কি করে লিখতে হতো, প্রপার্টি লিখতে হতো এভাবে, প্রপার্টি ইকুয়াল টু ডাবল কোটের মধ্যে তার ভ্যালু, ভি, সরি, এর মধ্যে ভ্যালু, ভি এ এল ইউ। এটা হচ্ছে সিনট্যাক্সটা। যে এগুলো হচ্ছে অ্যাট্রিবিউট, অ্যাট্রিবিউটের প্রপার্টি কি রয়েছে আর তার ভ্যালু কি রয়েছে। তো এই ভ্যালু আর প্রপার্টিটাকে আমাদেরকে অ্যাট্রিবিউট হিসেবে দিতে হয়, দিস ইজ কল অ্যাট্রিবিউট। তো এই অ্যাট্রিবিউটটা হচ্ছে এখানে আমাদের এইটা। প্রপার্টি কি নাম, প্রপার্টির নাম হচ্ছে এইচআরএফ, এটা একটা অ্যাট্রিবিউট।
এই অ্যাট্রিবিউটের ভ্যালু কোনটা, এইটা, যে তুমি এই সাইটে আমাকে লিঙ্ক করে দিও। এবার দেখো আমি যদি এখানে ক্লিক করি, এটা রান করি একবার, এটা এলো, এখানে যদি ক্লিক করি তাহলে কি হবে, আমাকে এই যে অ্যাড্রেসটা রয়েছে সেই অ্যাড্রেসের পেজটা আমাকে খুলে দিয়ে দেবে, যা আমার অ্যাড্রেস দিয়েছিলাম সেটা আমাকে খুলে দিয়ে দিয়েছে। এখানে যা সাইট লিখে রাখছি বা যে কোনো পেজের অ্যাড্রেস দিয়ে রাখছি, তো বাই ডিফল্ট যেটা ছিল W3 স্কুলসে ওটাকে ফিরিয়ে নিয়ে এলাম। তো আমার এই নামটা চাই হতে পারে, আমি এইটাতে লিঙ্কেবল ক্লিকেবল ইভেন্ট দিলাম, আমাকে সে রাউট করে দিলো, আমাকে আর পেজটাকে সে দেখিয়ে দিল, সিম্পল। তাহলে এক একটা করে স্পিডে যায়, প্রত্যেকটা কাজগুলো বুঝে নিই, তাহলে আমাদের একটা কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে যে কোন ট্যাগগুলোর কি কাজ কিভাবে লিখতে হয়। তাহলে এখান থেকে ফটাফট ফলো করি। আর হেডিংটা আমরা বুঝে গেছে, H1 থেকে H6 একটা হেডিং থাকে, হেডিং গুলো আমার কাজ হচ্ছে প্রায়োরিটি দেওয়া, যে আমরা একই লাইনকে যদি H1 ট্যাগ আর H6 ট্যাগের মধ্যে লিখি তাহলে আমার শুধুমাত্র প্রায়োরিটি বদলে যায়। H1 ট্যাগের হচ্ছে সব থেকে হাই প্রায়োরিটি আর সব থেকে বড় হয়ে যায় ওটা, আর H6 ট্যাগের প্রায়োরিটি H1 এর মধ্যে সব থেকে ছোট, আর তার ফন্ট সাইজটাও ছোট হয়ে যায়। এটা হচ্ছে H1 হেডিং ট্যাগ। প্যারাগ্রাফ ট্যাগ আমরা পড়েছি, পি ট্যাগ, যখনই আমরা কোনো প্যারাগ্রাফ লেখার মতো লিখতে হয় তখন পি ট্যাগের মধ্যে এনক্লোজ করতে, মানে কন্টেনার, ওই কন্টেনারের মধ্যে আমরা কোনো একটা লেখাকে লিখি। এবার কেউ যদি বলে আমি ইমেজকে রাখবো, তো ইমেজ রাখার জন্য পি ট্যাগ না, মানে এটাই বুঝতে হবে আমাদেরকে, HTML বলে কন্টেনার, তুমি কোন কন্টেনারটা তোমার সুটেবল। তো ইমেজ রাখার জন্য একটা কন্টেনার দিয়েছে আমাদেরকে, তার নাম হচ্ছে ইমেজ কন্টেনার, মানে ইমেজ ট্যাগ। প্যারাগ্রাফ লেখার জন্য হচ্ছে পি কন্টেনার, মানে পি ট্যাগ। হেডিং লেখার জন্য হচ্ছে H1 কন্টেনার, মানে হেডিং H1 ট্যাগ। তো কন্টেনার গুলো বুঝতে হবে কোন কন্টেনারটা কি কাজ করে। এবারে আমরা বুঝি স্টাইলস। আচ্ছা, স্টাইলটা জাস্ট বলে রাখি, স্টাইলটা হচ্ছে একটা গ্লোবাল অ্যাট্রিবিউট। গ্লোবাল অ্যাট্রিবিউট মানে কি রকম, এটা মেইনলি আমরা CSS এর দেখবো নেক্সট ক্লাসে। জাস্ট এখানে যেহেতু রয়েছে আমি একবার এটা বলেও দিই। স্টাইল হচ্ছে একটা গ্লোবাল অ্যাট্রিবিউট, যেখানে আমরা ইনলাইন যদি আমাদেরকে কিছু লিখতে হয়, এখন এটা হয়তো যারা একদম ফ্রেশার একটু বুঝতে অসুবিধা হবে, যেহেতু CSS এর পার্ট। মানে কোন আমরা কি বুঝেছিলাম যে একটা ব্রাউজারের মধ্যে HTML CSS জাভাস্ক্রিপ্ট রেন্ডার হয়। HTML হচ্ছে স্ট্রাকচারটা, মানে কন্টেনারটা, কোন কন্টেনারে কি কন্টেন্ট থাকবে সেটা দেখানোর কাজ ওটা। ওর মধ্যে কোনটাকে মেক ইট বিউটিফুল, ডিজাইন করতে হবে, একটু সুন্দর করতে হবে, কালার দিতে হবে, এইসব কাজগুলো করে CSS। যখন আমরা কোন এলিমেন্টকে, যদি HTML পড়ছি, HTML মানে এলিমেন্ট, তো ডিরেক্টলি এলিমেন্টকে যদি আমাদেরকে কিছু স্টাইল করতে হয়, কিছু ডিজাইন দিতে হয়, কিছু চেঞ্জ করতে হয় টু মেক ইট বিউটিফুল, তখন আমরা বলি ওটাকে স্টাইল অ্যাট্রিবিউট আমাদেরকে দিতে হয় ওই এলিমেন্টের উপরে। এটাকে আমরা CSS যখন পুরো বুঝবো, CSS এর ভাষায় এটাকে বলা হয় ইনলাইন CSS বলি আমরা। ইনলাইন CSS আলাদা, তো এখানে হচ্ছে এটা আমাদের স্টাইল অ্যাট্রিবিউট। তো স্টাইল হচ্ছে প্রপার্টির নাম, আর প্রপার্টির স্টাইল হচ্ছে গ্লোবাল অ্যাট্রিবিউট, আর তার মধ্যে প্রপার্টি আর ভ্যালু এইভাবে দিতে হয়। এটা শুধুমাত্র স্টাইলের জন্য, বাকি যা বুঝেছিলাম তাতে কিন্তু আমাদের প্রথম প্রপার্টি নেম ছিল, তার ভ্যালু ছিল। এখানে স্টাইল হচ্ছে অ্যাট্রিবিউটের নাম, স্টাইল দিয়ে দিলাম, সে বোঝা গেল আচ্ছা HTML আমাকে একটা ডিজাইন করতে বলা হচ্ছে, দেন ডিজাইনটা কি করতে হবে তার প্রপার্টির নাম আর দেন ভ্যালু। ঠিক আছে, এটা যদি আমি একটা এক্সাম্পল দেখি এখানে তাহলে বুঝতে পারবো। এটাই CSS এর মেইন পার্ট, CSS এখান থেকে শুরু হয়, ইনলাইন থেকে। তাহলে আমরা কি করেছি এখানে, এখানে বলে রেখেছি যে H1 ট্যাগ, ঠিক আছে, H1 ট্যাগের মধ্যে যে লেখা আছে, পি ট্যাগের মধ্যে লেখা আছে, তো বলা হচ্ছে বডি ট্যাগ যেটা রয়েছে, বডির মধ্যে স্টাইল কে বলা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার করে দাও। ব্যাকগ্রাউন্ড কালার মধ্যে পুরো বডিটাকে বলা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার করে দাও, তার কালারটা হচ্ছে পাউডার ব্লু। আমি এটা রেড করে দিই এখানে, তাহলে প্রপার্টি কোনটা হলো, প্রপার্টি হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। ঠিক আছে, এগুলো আমরা CSS এ পড়বো, ব্যাকগ্রাউন্ড কালারটা প্রপার্টি, তার ভ্যালু হচ্ছে রেড। আর কি করে বুঝবে HTML ডিজাইন করতে হবে, স্টাইল অ্যাট্রিবিউটের মধ্যে রেখেছি আমরা, দিস ইজ গ্লোবাল অ্যাট্রিবিউট। তাহলে পুরো বডি যে ট্যাগের মধ্যে দিয়েছি সে ট্যাগ, বডি ট্যাগ মানে হচ্ছে পুরো বডি, বডি ট্যাগ ওপেনিং, বডি ট্যাগ ক্লোজ, মানে পুরোটার মধ্যে তার ব্যাকগ্রাউন্ড কালারটাকে সে এখন রেড করে দেবে। এটাই যদি আমরা এই লাইনে লিখতাম, শুধু H1 এ লিখতাম, তাহলে H1 এর মধ্যে অ্যাপ্লাই হতো। আমরা যদি H1 এর মধ্যে ব্যাকগ্রাউন্ড কালারটাকে চেঞ্জ করতাম, এখানে শুধু H1 এ লিখতাম স্টাইল ইকুয়াল টু, এটা করে দিচ্ছি ব্লু না করে গ্রিন করে দিই, তাহলে কি হবে, H1 টার মধ্যে বদলে গেল। কেন, আমরা কি বললাম এখন, যে আমরা শুধুমাত্র এলিমেন্ট নিয়ে কাজ করছি, তো আমরা CSS নিয়ে পড়ছি না এখন। তো যেহেতু HTML ইজ এ কালেকশন অফ এলিমেন্ট, আমরা এলিমেন্টের মধ্যে যদি স্টাইল অ্যাট্রিবিউট দিই, স্টাইল অ্যাট্রিবিউট হচ্ছে ডিজাইন করার জন্য, কালার করার জন্য, তার লেআউটের মধ্যে কিছু স্ট্রাকচার চেঞ্জ করতেও হলে, স্ট্রাকচার মানে হচ্ছে উইডথ হাইট সবকিছু চলে আসে, এইরকম যখন মেক ইট বিউটিফুল, মানে বিউটিফিকেশন পারপাস ইউজ করি, HTML কি করে বুঝবে, তো HTML বুঝবে স্টাইল অ্যাট্রিবিউট দিয়ে। তারপর লিখতে হবে তার প্রপার্টির নাম, কোলন, ভ্যালুর নাম, আর সবগুলোই হবে র্যাপ হবে করে ডাবল কোটের মধ্যে, মনে রাখবে ডাবল কোটের মধ্যে সবগুলো র্যাপ হয়। আর শুধু CSS এর মধ্যে যখন লিখি আমরা স্টাইল ট্যাগ, তখন যখনই মাল্টিপল অ্যাট্রিবিউট দিতে হয় তখন আমরা সেমিকোলন দিয়ে ওটাকে সেপারেট করতে হয়। এটা আমরা পরে পড়বো, যখন ওটা পড়বো। জাস্ট এইটুকুটা জেনে রাখি এখন, যেহেতু আমরা HTML পড়ছি, তো HTML যেহেতু কালেকশন অফ এলিমেন্ট, এলিমেন্টকে যদি চেঞ্জ করতে হয় কিছু কালার বা ডিজাইন, তখন আমরা ওই এলিমেন্টের মধ্যে স্টাইল অ্যাট্রিবিউট ইউজ করবো, প্রপার্টি আর ভ্যালুতে আমরা লিখবো।
এটা আমরা পড়েছি, এটা বলার কিছু দরকার নেই। বোল্ড কেন করতে হয়, স্ট্রং আই, ঠিক আছে, এগুলো বলেছি। কোটেশন জানার দরকার নেই, কমেন্ট আমরা বললাম। যে কোনো ল্যাঙ্গুয়েজ হোক না কেন, শুধু এইচটিএমএল না, এইচটিএমএল হোক, সিএসএস হোক, জাভাস্ক্রিপ্ট হোক, পিএইচপি হোক, লারাভেল হোক, যাই হোক না কেন, আলটিমেটলি একটাই সিনট্যাক্স মনে রাখবে যে যখনই আমার সিঙ্গেল লাইন কমেন্ট বা মাল্টি লাইন কমেন্ট করতে হয়, কমেন্ট কথা মানে হচ্ছে যে লাইন অফ কোডটা কোডের মধ্যে থাকবে, মিন সোর্স কোডে থাকবে, কিন্তু ওটা কম্পাইলার বা ইন্টারপ্রেটারের কাছে যাবে না, মানে এক্সিকিউট হবে না। প্রসেস কাম এক্সিকিউশন দুটোই হবে না, কিন্তু কোডটা থাকবে অ্যাজ এ রেফারেন্স, আমাদের নোট করার জন্য, লেখার জন্য, ডেভেলপারকে বোঝানোর জন্য কি জন্য কোড লিখেছি সেগুলো যদি লিখতে হয় তাহলে। তো প্রত্যেক ল্যাঙ্গুয়েজে কমেন্ট করার সিনট্যাক্সটা কিন্তু আলাদা। তো অতগুলো সিনট্যাক্স মাথায় না রেখে একটাই যদি আমরা সিনট্যাক্স মনে রাখি, যে যখন সিঙ্গেল লাইন কমেন্ট করতে হবে, তো যে লাইনটার মধ্যে আছি সেখানে আইদার ক্লিক করে দেবো বা ওটা সিলেক্ট করে নেবো, হয় সিলেক্ট বা ওই লাইনটাকে অ্যাক্টিভ করে দিলাম। দেন যদি উইন্ডোজ হয় তো কন্ট্রোল প্লাস স্ল্যাশ, আর যদি ম্যাক হয় তাহলে হচ্ছে কমান্ড প্লাস স্ল্যাশ। স্ল্যাশ মানে অবলিক সিম্বলটা, ওটা দিলে অটোমেটিক্যালি সে ভিএস কোড বুঝে যাবে যে আমরা কোন ল্যাঙ্গুয়েজে আছি, ওই সেই ল্যাঙ্গুয়েজের রেসপেক্ট তাকে কমেন্ট করে দেবে। তো প্রত্যেকটা কমেন্ট মনে রাখার দরকার নেই, এগুলো সব করতে করতেই হয়। মানে মনে রাখার মানে হচ্ছে যে মুখস্থ করে মনে রাখার দরকার নেই, এটা কিন্তু প্র্যাকটিস করতে করতে আমার মনে পড়ে যায় যে HTML লিখতে হয় এইভাবে, লেস দেন, এক্সক্লেমেশন মার্ক, ডাবল হাইফেন, আবার ডাবল হাইফেন, এক্সক্লেমেশন মার্ক। এটা লিখতে হবে না। আমরা যদি এই কোডটাকেই এখানে যদি আমরা ভিএস কোডে গিয়ে কমেন্ট করি কোনো একটা লাইনকে, মনে করো ভিএস কোডে এলাম, আমরা চাইছি যে এই লাইনটা আমার কমেন্ট হয়ে যাবে, এই লাইনটা প্রিন্ট হবে না, এই লাইনটা সিলেক্ট করলাম, আর কি করলাম, আমার যেহেতু ম্যাকে আছে আমি কমেন্ট প্লাস স্ল্যাশ দিয়ে দিলাম, দেখো অটোমেটিক্যালি এটা কমেন্ট করে দিল। তো এই লাইনটা আমার প্রিন্ট হবে না, সোর্স কোডে থাকবে, প্রিন্ট মানে হচ্ছে এক্সিকিউট হবে না, ব্রাউজারের কাছে যাবে না, এটা ব্রাউজারের মধ্যে এটা প্রসেস হবে না, কিন্তু সোর্স কোডে থাকবে আমার জানার জন্য। যে মাল্টিপল হতো তাহলে পুরোটা সিলেক্ট করলাম, দুটো এই তিনটে লাইনকে বা দুটো লাইনকে করে কমেন্ট করে দিলাম, এটা কমেন্ট হয়ে গেল এটা। তো এটা শর্টকাট হচ্ছে যে কমেন্ট প্লাস স্ল্যাশ বা কন্ট্রোল প্লাস স্ল্যাশ দিয়ে আমরা এটাকে এক্সিকিউট করতে পারি। এখন সেভ করলে কিন্তু এই তিনটে লাইনের কোড সোর্স কোডে থাকবে, শুধু এটা ডিসপ্লে হবে। এবার দেখো এটা কিন্তু ডিসপ্লে হবে, বাকি কিন্তু ডিসপ্লে হবে না। কোথায় আছে ব্রাউজার, আমরা যদি এখন আসি হোম পেজে, তাহলে হোম পেজ এটা না, আগেরটা ক্লোজ করে দিই, এটা হচ্ছে এটা। তাহলে আমরা এই জায়গাটাতে আছি, ওটা কিন্তু ওই সোর্স কোডটা ছিল, ওইটা কিন্তু আমাদের এখানে আসছে না। এখন যদি এই সোর্স কোডটাকে দেখি আমরা, তখন কিন্তু রাইট ক্লিক করে ভিউ সোর্স কোড করবে, তখন কিন্তু তুমি সব দেখতে পারবে। এই দেখো কমেন্ট করা আছে, এগুলো এগুলো কমেন্ট করা আছে, সোর্স কোডের মধ্যে আছে, কিন্তু ওটা এক্সিকিউট হয়নি ওটা, ঠিক আছে। বাকি এই কোডগুলো বুঝতে চাও না, এটা জাভাস্ক্রিপ্ট একটা, কেন, যেহেতু লাইভ সার্ভার ইউজ করছে, লাইভ সার্ভার ইউজ করছে বলে ও এটা জাভাস্ক্রিপ্টের কিছু কোড লিখে রেখেছে, যেটা ওর জন্যই আমরা ওটাকে বারবার রিফ্রেশ করতে হচ্ছে না, আর ওটার একটা HTTP-র একটা আমাকে এনভায়রনমেন্ট দিচ্ছে আমাদেরকে তার জন্য, ঠিক আছে। তো আমাদের কোডটা ছিল এইটুকুই, মানে এই স্ক্রিপ্টের আগে পর্যন্ত, ঠিক আছে, এই স্ক্রিপ্টের আগে পর্যন্ত এটাই হচ্ছে আমাদের কোড ছিল, এটাকে আমরা কমেন্ট করলাম, আর বাকিটা পুরোটাই ওর ওই কোডটাকে ও নিজে লিখে দিয়েছে, যেহেতু আমরা লাইভ সার্ভারটা ইউজ করছি। তাহলে এইটা হলো আমাদের এখানে, এইভাবে আমরা এটাকে বুঝতে পারলাম। এবার আমরা নেক্সট আসি, গুগল ক্রমই ছিলাম আমরা। হুম, তাহলে কমেন্ট বুঝলাম, কমেন্ট খুবই প্রয়োজন হয়ে পড়ে আমাদের অনেক সময় কিছু ইনফরমেশন দেওয়ার জন্য, নেওয়ার জন্য, এইসব, ঠিক আছে। আচ্ছা, আমরা যখন কোনো কালার লিখি, এগুলো আমরা সব সিএসএস এ পড়বো, আগে একটু স্কিপ করে যাচ্ছে, কিন্তু সব সিএসএস এর পার্ট এগুলো, ঠিক আছে। যেহেতু স্টাইল অ্যাট্রিবিউটটা এখানে গ্লোবাল অ্যাট্রিবিউট বলা হয় HTML এ, তো HTML এর মধ্যেও আমরা সিএসএস কে যদি কেউ নাও পড়ে, শুধু HTML নিয়েও কাজ করতে চায়, তো অল্প স্বল্প কাজ সে করতে পারবে, অনেক ম্যাক্সিমাম কাজ করা যায় না, অল্প স্বল্প কাজ করবে, কালার ফালার হলো, বর্ডার হলো, এসব হলো অনেকগুলো কাজ, ইনলাইন যেটা বলি আমরা। তো ইনলাইন যেহেতু রেকমেন্ডেড না, আমরা পরে পড়বো যে ইনলাইন সিএসএস, ইন্টারনাল সিএসএস এন্ড এক্সটার্নাল সিএসএস, তিন ভাবে সিএসএস লিখতে পারি, তার মধ্যে এক্সটার্নাল সিএসএসটাই হচ্ছে রেকমেন্ডেড, ইনলাইন বা ইন্টারনালটা রেকমেন্ডেড নয়। তার দুটো কারণ আছে, যখন সিএসএসটা পড়বো আমরা তখন বুঝবো। তো ইনলাইনটা হচ্ছে শর্টকাট করার জন্য, খুব রেয়ার করার জন্য, একটা লাইনে কোথাও কোড লিখতে হয়, ফটাফট চেঞ্জ করে দিলাম, সেই পারপাসে। তো সেই পারপাসে করতে গেলে শুধুমাত্র আমরা এলিমেন্ট টু এলিমেন্ট যখন লিখতে হয়, তখন তখন আমরা এইভাবে লিখি। তো এইগুলো আমরা সবগুলো সিএসএস এর মধ্যে পড়বো, কালার হোক বা এসব, ঠিক আছে। এখানে আমরা স্কিপ করে দিচ্ছি এগুলো, যে ব্যাকগ্রাউন্ড কালার, কালার, এগুলো কেন, তখন আমরা সিএসএস এর মধ্যে কভার করবো এগুলো। এগুলো আমরা শেষের মধ্যে কভার করবো। শেষের মধ্যে ছোট্ট মতো একটা নোট দিয়েছে ওরা, একটাই পেজ রয়েছে, ইনলাইন সিএসএস, ইন্টারনাল সিএসএস, এক্সটার্নাল সিএসএস। এটা আমরা পরের দিন এখান থেকে শুরু করবো। এটা হচ্ছে HTML লিঙ্কস। লিঙ্ক বললাম আমরা, এ ট্যাগ হচ্ছে লিঙ্ক দেওয়ার জন্য, প্রপার্টি হচ্ছে href, হাইপার রেফারেন্স, দেন হচ্ছে যেখানে আমরা ল্যান্ড করাচ্ছি ইউআরএল। ইউআরএল মানে হচ্ছে আমাদের ওই অ্যাড্রেসটা, সেটা হতে পারে কোনো একটা অফলাইন অ্যাড্রেস, মানে আমাদের পেজের মধ্যেই আছি কোনো আইডি থ্রুতে, ঠিক আছে, বা হয়তো কোনো একটা আউটসাইডার অ্যাড্রেস। তো আমরা ওটাকে দেখলাম একটু আগে এই এক্সাম্পলটা দিয়ে। তো অ্যাঙ্কার ট্যাগ হচ্ছে আমরা একটা কন্টেনার, যে কন্টেনারের মধ্যে আমরা কোনো অ্যাড্রেস বা ইউআরএল রাখলে আমাদেরকে ওখানে রাউট করিয়ে দেয়। এর মধ্যে একটা আমরা যেটা বুঝি, যেটাকে ইন্টারভিউ পয়েন্ট অফ ভিউ থেকে কোশ্চেন করা হয়,
যে অ্যাঙ্কার ট্যাগের মধ্যে অনেকগুলো অ্যাট্রিবিউট ইউজ হয়, ঠিক আছে? ওই অ্যাট্রিবিউটের মধ্যে এই অ্যাট্রিবিউট সব থেকে বেশি ইউজ হয়। অ্যাট্রিবিউট হচ্ছে আন্ডারস্কোর সেলফ, আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক, আন্ডারস্কোর প্যারেন্ট, আন্ডারস্কোর টপ। তো এগুলোর মধ্যে সেলফ বলো বা প্যারেন্ট বলো বা টপ বলো ইউজ হয় না, এগুলো পড়ে নিও, এগুলো আমাদের পড়ার দরকারও নেই। তার মধ্যে ম্যাক্সিমাম যেটা ইউজ হয়, যেটা ইন্টারভিউতেও জিজ্ঞেস করে, সেটা হচ্ছে আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক। এটা কেন লিখতে হয়? এটা একটা অ্যাডিশনাল অ্যাট্রিবিউট। যদি এটাকে রান করে তো বুঝতে পারবে এটা হচ্ছে আমাদের অ্যাডিশনাল একটা অ্যাট্রিবিউট। কিভাবে? অ্যাঙ্কার ট্যাগটা দেখতে পাচ্ছ এখানে, তার মধ্যে একটা অ্যাট্রিবিউট ছিল এটা এইচরেফ, ঠিক আছে? সেকেন্ড অ্যাট্রিবিউট এখানে মনে রাখবে, এইচটিএমএল যখন আমরা মাল্টিপল অ্যাট্রিবিউট দিই তখন কিন্তু কোনো সেমিকোলন হয় না, তখন শুধু স্পেস হয়। যখন সিএসএস বলবো তখন বুঝবো আমরা যে ওটা সেমিকোলন দিয়ে সেপারেট করতে হয় মাল্টিপল প্রপার্টিকে। এখানে কিন্তু আমরা মাল্টিপল অ্যাট্রিবিউটকে সেপারেট করি অনলি স্পেস দিয়ে। তো একটা অ্যাট্রিবিউট ছিল এইচরেফ, তুমি এখানে নিয়ে যাবে। আর টার্গেট ইকুয়াল টু আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক মানে হচ্ছে তুমি ওই পেজটাকে নতুন একটা ট্যাবে খুলবে, সেম সেম উইন্ডোতে খুলবে না। এখন যদি আমরা রিফ্রেশ করি তাহলে এটা কিন্তু সেম উইন্ডোতে খুলবে না, এটা অন্য উইন্ডো, দেখো অন্য উইন্ডো খুলে গেলাম আমার এখানে। ওই পেজটা কিন্তু এখানে খুললো না, এর মধ্যে খুললো না, একটা পাশে আমাকে ট্যাব দিয়ে দিয়েছে। এবার যদি এটাকে সরিয়ে দিতাম, আমরা এটা রাখতাম না, তাহলে আমার সোম পেজে খুলতো, কোনো অসুবিধা ছিল না, এখানেই খুলতো। এবার রান করায় তাহলে এখানে খুলে যেত। তো এটা হচ্ছে আন্ডারস্কোর ব্ল্যাঙ্কটা ইউজ করি আমরা, যে নেক্সট পেজের মধ্যে আমাকে তুমি পেজটাকে দেখাও। এটা হচ্ছে অ্যাঙ্কার ট্যাগের একটা খুব ইম্পর্টেন্ট অ্যাট্রিবিউট, আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক। আর সেলফ লেখা না লেখা সমান, যেমন বললাম যে ডিফল্ট ভ্যালু যখন আমরা পড়ি, যেমন সিএসএস এ পড়বো অনেক ভ্যালু ডিফল্ট থাকে। তো ডিফল্ট মানে হচ্ছে তুমি লেখো বা না লেখো, ঠিক আছে, ওটা ইউজ হয় না। এবারে লিঙ্কের মধ্যে খুব একটা নেই, লিঙ্কের মধ্যে শুধু আমরা অ্যাঙ্কার ট্যাগ ইউজ করি, আর এইচডিএফটাকে ম্যাক্সিমাম ইউজ করি, আর টার্গেটটা ইউজ করি, এই ছাড়া আর কিছু খুব একটা ইউজ হয় না অ্যাঙ্কার ট্যাগের মধ্যে। এবার আমরা ইমেজেসটাও দেখবো সিএসএস এর মধ্যে, এখানে রয়েছে, জাস্ট একটু বুঝে নিই। ইমেজ ট্যাগ যেহেতু আমরা সিএসএস এর মধ্যে সমস্তগুলো দেখবো, ইমেজ ট্যাগের মধ্যে কি কি অ্যাট্রিবিউট হয়, মেন অ্যাট্রিবিউট কি কি হয়, দুটো অ্যাট্রিবিউট মেন থাকে এর মধ্যে, ঠিক আছে? আমি এইটা অ্যাট্রিবিউটটা খুলি তাহলে বুঝতে পারবো আমরা। আইএমজি ট্যাগ হচ্ছে সেলফ ক্লোজিং ট্যাগ, দেখো এর মধ্যে কোনো ক্লোজিং ট্যাগ নেই, ঠিক আছে? এটাকে বলা হয় সেলফ ক্লোজিং ট্যাগ। সেলফ ক্লোজিং ট্যাগকে আমরা ক্লোজ করতে পারি কিভাবে? লাস্টে গিয়ে শুধু একটা স্ল্যাশ দিয়ে দাও, তাও কিন্তু ভুল না, এটা স্ল্যাশ দিয়ে দিয়েছি, এটা ভুল না, রান করাও একই কাজ করবে। তো এটা দেওয়া উচিত, কিন্তু এটা না দিলেও কোনো অসুবিধা নেই, কারণ রিয়াক্টের মধ্যে যখন তোমার ফ্রেমওয়ার্কে কাজ করো তখন কিন্তু দিতে হয়। রিয়াক্টের মধ্যে সমস্ত ট্যাগ ক্লোজ হতে হয়, ওপেনিং ট্যাগ রাখা যায় না, এটা রিয়াক্টের একটা প্রবলেম। তো এটা কিন্তু আলটিমেটলি সেলফ ক্লোজিং ট্যাগ, তো আমরা দিই বা না দিই একই জিনিস, এটা দিলাম বা না দিলাম একই জিনিস। তো এইখানে কি হলো, আইএমজি কন্টেনার বা ইমেজ কন্টেনারটা হচ্ছে এমন একটা কন্টেনার যার মধ্যে আমরা যদি কোনো ইমেজকে রাখি, ইমেজটা হতে পারে লোকাল আর রিমোট, হতে পারে উইথ অ্যাবসলিউট অ্যাড্রেস, বা হতে পারে রিলেটিভ অ্যাড্রেস, মানে চারটা জিনিস মনে রাখবে ইমেজের মধ্যে। ইমেজটা হচ্ছে একটা কন্টেনার, যে কন্টেনারের মধ্যে আমরা একটা যদি ইমেজকে রাখি, সেই ইমেজটার মধ্যে সে ডিসপ্লে করাবে। ইমেজটাকে যদি পি ট্যাগে রাখো তাহলে ডিসপ্লে করাবে না, কারণ ওই কন্টেনারটা অরিজিনাল বানানো হয়নি। তো ইমেজ কন্টেনারটা বানানো হয়েছে ইমেজকে ডিসপ্লে করার জন্য। এর মধ্যে ইমেজের যে ফাইলটা দেখাবো, যেরকম আমরা অ্যাঙ্কার ট্যাগে দেখছিলাম হচ্ছে এইচরেফ। তো কি বললাম, শুধুমাত্র মনে রাখবে এইচরেফটাও ইউজ হয় অ্যাঙ্কার ট্যাগের মধ্যে অ্যান্ড লিঙ্ক ট্যাগের মধ্যে। যখন আমরা সিএসএস পড়বো তখন একটা ট্যাগ আরো দেখবো। এই দুটো বাদে বাকি সব জায়গায় মনে রাখবে, যখনই আমরা কোনো ট্যাগ করি, সোর্স মানে কোথেকে ফাইলটা আসবে সেটা হচ্ছে এসআরসি। এসআরসির ফুল ফর্ম হচ্ছে সোর্স। তো সোর্স হচ্ছে সোর্স ইকুয়াল টু এই ফাইলটার নাম। এই ফাইলটা হয়তো কোনো একটা ফোল্ডার থাকতো, তো ফোল্ডার নাম থাকতো, মানে ফোল্ডারটা হচ্ছে ইমেজ ফোল্ডার, IMAGE। ইমেজ ফোল্ডারের মধ্যে এটা আছে। ইমেজের মধ্যে হয়তো একটা ফোল্ডার থাকতো অ্যাডমিন বলে, তার মধ্যে যেরকম জাস্ট পাথ দিচ্ছি আমরা। তো এইটা হচ্ছে অ্যাকচুয়ালি রিলেটিভ পাথ। আর যখনই আমরা কোনো ডিরেক্টলি পাথ দিয়ে দিই, যেমন HTTP থেকে আসছে, অনলাইন থেকে ফাইলটা আসছে, দ্যাট ইজ কল্ড অ্যাবসলিউট পাথ, মানে ওই পাথের মধ্যেই আছে, ওটা কোনো রিলেটিভ নেই। তো আমরা ডিরেক্টলি এখানে কোনো অনলাইন যদি ফটো রাখতে হয়, সিম্পল ওই অ্যাড্রেসটা যার মধ্যে হিট করছে। তো অনলাইনে অনেকগুলো সাইট আছে, HTTP দিয়ে ইমেজগুলোকে দেখানো যায়, জাস্ট কপি করে নিলে আর পেস্ট করে দিলে। এসআরসির মধ্যে আমরা যা লোকেশন দেবো, ওই লোকেশনের মধ্যে যা ইমেজ রয়েছে সেই ইমেজটাকে সে আমাকে দেখাবে। এটা হচ্ছে ফার্স্ট অ্যাট্রিবিউট, ম্যান্ডেট। নাম্বার টু অ্যাট্রিবিউট গুলো হচ্ছে অপশনাল, কিন্তু এটা ইউজ করা উচিত, মানে এই চারটা অ্যাট্রিবিউট তো ইউজ করাই উচিত একদম ইমেজ ট্যাগের মধ্যে। একটা তো সোর্স, না হলে তো ফাইলটাই আসবে না। নাম্বার টু হচ্ছে এএলটি। এএলটি মানে হচ্ছে অল্টারনেট। অল্টারনেট কথা মানে হচ্ছে যদি কোনো কারণে ইমেজ রেন্ডার হলো না, তাহলে আমি কি দেখাবো ইউজারকে? ইউজার তো বুঝতে পারবে না যদি না হয়। সাপোজ মনে করো আমি যদি চাই যে অল্টারনেট রাখলাম না, মনে করো অল্টারনেট আমার কাছে নেই, তো ব্ল্যাঙ্ক আর না রাখা সমান। মনে করো আমি নামটা বদলে দিলাম, নামটা করে দিলাম এখানে ফাইলের নামটা 123, নিশ্চয়ই এখানে কোনো ফাইল নেই, রান করে দেখো ইমেজটা আসবে না। যদি ইমেজটা আসছে না, তাহলে ব্ল্যাঙ্ক আসছে, একটা কিছুই আছে, বুঝতে পারছি একটা স্ট্রাকচার আছে এখানে, কেন? আমি উইডথ আর হাইটটা দিয়ে রেখেছি, এখানে উইড হাইটটা পরে আসছি। এই অল্টারনেটের মানে হচ্ছে যদি কোনো কারণে ইমেজ রেন্ডার না হয়, তাহলে আমরা বলতে পারবো যে এটা কিসের ইমেজ। ইমেজটা কিসের ছিল একবার দেখি তো, একবার ভুলে গেছি। ইমেজটা হাউসের ছিল, ইমেজটা মানে একটা হাউস ছিল কি?
হ্যাঁ হাউস, তাহলে হাউস দিয়ে দিই, এখানে একটা হাউস দিয়ে দিই, যে একটা হচ্ছে হাউস ইমেজ। আর এখানে আমি নামটা চেঞ্জ করে দিলাম, এবার নামটা ওয়ান ওয়ান করে দিলাম। তা এই নয় ফাইল নেই, তাহলে কি আসবে, অল্টারনেটটা প্রিন্ট হয়ে যাবে ওখানে, যে হাউস ইমেজ। আগে ব্যাপারটা হচ্ছে যে এটা কি হয়, অল্টারনেটটা দুটো আমাকে হেল্প করে আমাদের ইমেজ ট্যাগের মধ্যে। যে একটা হচ্ছে যে যদি কোনোভাবে ইমেজ রেন্ডার না হয়, তাহলে আমরা অল্টারনেট কোনো একটা টেক্সট দেখাতে পারবো। আর টেক্সটটাকে কাছাকাছি রাখি আমরা এই জন্য, যে অনেক সময় কি হয়, যখন কোনো স্ক্রিন রিডারে কাজ করে, স্ক্রিন রিডার মানে ও রিড করছে, তো এবার মনে করো এখানে যদি আমি এটা না লিখতাম, এখানে যদি না লিখতাম আর স্ক্রিন রিডারে আমি শুনছি কোনো ফাইলকে, তাহলে তো বুঝতে পারতো না, কি ব্ল্যাঙ্ক, তো বুঝতে পারছে না। এবার যে কোনো কারণে ফাইলটা রেন্ডার হয়নি, অনেক সময় অনলাইন সিডিএন ফিডিএন দিয়ে ফাইল আছে রেন্ডার করবে না, তখন কিন্তু আমার যদি এই ফাইলটা থাকতো HOUSE হাউস ইমেজ, তাহলে কিন্তু আমার অনলাইন ডেটা কি পড়তো, এটা হাউস ইমেজ আছে এখানে। তো এটা অনেক সময় যারা ডিফারেন্টলি এবেলড থাকে তাদের জন্য করা হয়, তো এটা HTML ট্যাগটা ছিল বলে এটা রাখা উচিত, গুড প্র্যাকটিস। আমাদের অনেক সময় হেল্প করে। তো উইডথ হাইট যদি না দাও তো বুঝতে পারতো না, এখানে আমি উইডথ হাইটটা সরিয়ে দিই এখান থেকে, ঠিক আছে, এটা কাট করে নিলাম। এবার দেখো আমি যদি ফাইল নেমটাকে বদলে দিই, তাহলে আমি হাউস ইমেজ দেখতে পাচ্ছি। এবার যদি আমি এটাকেও সরিয়ে দিই, এখন এটাকেও সরিয়ে দিলাম, তাহলে দেখো এটা তো বুঝতেই পারছি না কিছু আছে কিনা এখানে। এবার কিছু আছে কি নেই আমরা কি করে বুঝবো, আমরা ভাবছি কিছু নেই, এবার মানে সোর্স কোডে দেখছি না, আমরা আউটপুট দেখছি। তো আমরা কি করে বুঝবো যে এখানে কিছু ছিল রেন্ডার হয়নি? তখন কিন্তু আমাকে এই অল্টারনেটটা হেল্প করবে, যে এখানে কিন্তু হাউস ইমেজটা আছে। যেহেতু উইডথ হাইট দিয়েছিলাম বলেই কিন্তু আমি স্ট্রাকচারটা দেখতে পাচ্ছিলাম, ওই স্ট্রাকচারটা ওই জন্য আসছিল যে উইডথ হাইট ছিল বলে। আর এই উইডথ হাইটটা হচ্ছে বাই ডিফল্ট দিতে হয়, কেন এটা অ্যাকচুয়ালি দিতে হয় এই জন্য, যে ইমেজ বাই ডিফল্ট রেসপন্সিভ হয় না, ঠিক আছে, যখন বুটস্ট্র্যাপও দেখবো আমরা, বুটস্ট্র্যাপের ক্লাস থাকে একটা ইমেজকে রেসপন্সিভ করার জন্য, তখন আমাদের এই উইডথ হাইটটা হচ্ছে ইনিশিয়াল একটা ইমেজকে স্ট্রাকচার করার জন্য। একটা স্ক্রিন একটা ইমেজকে ইনিশিয়ালি মানে প্রথমে যখন রেন্ডার হচ্ছে রেসপন্সিভ হওয়ার আগে, তখন আমরা ডিফাইন করে দিলাম যে তুমি বাই ডিফল্ট তোমার সাইজ হবে 460 পিক্সেলস বাই 345 পিক্সেলস। এক্সাম্পল দিচ্ছি, মনে করো সবাই এটা চেঞ্জ করে দিলাম, সাপোজ 100 বাই 100, বা 100 বাই উইডথ কে 200 করে দিই, উইডথ 200, এটা করে দিই 100, 100 বাই 200 মানে উইডথ হবে 200, এটা হবে 100। এবার যদি আমার ইমেজটা ঠিকঠাক থাকতো এখানে লোকেশনটা, সাইজটা কিন্তু এটা হয়ে গেল। এবার অ্যাকচুয়াল সাইজে যাই ছিল না কেন ওটা কিন্তু ম্যাটার করলো না, এর প্রাইমারি সাইজ কিন্তু এটা হয়ে গেল এখন। এবার এটাকে নিয়ে সে কাজ করবে। যদি এটা না দিতাম আমরা এখন, তাতে কি হতো, অ্যাকচুয়াল যে সাইজ ছিল ওটা আসবে, দেখো এখন যে সরিয়ে দিই, এবার কিন্তু অ্যাকচুয়াল সাইজটা হচ্ছে এইটা। তারপর অনেক সময় কি হয়ে যায়, যেমন কোনো ইমেজ ইউজ করছি মনে করো, তো ইমেজটাকে অ্যাজ ইট ইজ ডিভের বা কন্টেনারের সাইজে পিক্সেল বাই পিক্সেল মেলাতে যায় না আমরা। আমাদের পিক্সেল হয়তো ইমেজটা হয়তো 400 বাই 600 আছে, কিন্তু আমি একটা ইউজারকে দেখাবো একটা জায়গাতে প্রোফাইল ইমেজে, সেটা 200 বাই 200 দেখাবো। তো আমরা ওই ডিভের কন্টেনারের হিসেবে ইমেজটাকে ক্রপ করতে গিয়ে খুব ঝামেলা, ওগুলো করাও যায় না। তখন আমরা কি করি, কন্টেনারের মধ্যে ইমেজের মধ্যে পাস করে দিলাম, তোমার সাইজটা হচ্ছে 200 বাই 100, ইমেজ যাই হোক না কেন এই ইমেজটাকে নিয়ে নেয়। তো এগুলো হচ্ছে মিনিমাম একটা অ্যাট্রিবিউট, যে অ্যাট্রিবিউট গুলো ছাড়া ইমেজটাকে ইউজ করা যায় না। তো সোর্স হচ্ছে যেখান থেকে ইমেজ আসছে, হতে পারে অ্যাবসলিউট পাথ, হতে পারে রিলেটিভ পাথ, আর অল্টারনেটটা হচ্ছে যদি ইমেজ রেন্ডার না করে তাহলে তার বদলে কি দেখাবে। আর উইডথ হাইট হচ্ছে ইনিশিয়াল সাইজ, যে সাইজের সেই ইমেজটা যে আসছে তাকে অটোমেটিক্যালি রান টাইমে তাকে ক্রপ করে নেওয়া হবে, আর ক্রপ করে তাকে প্রাইমারি সাইজ হিসেবে তাকে রেন্ডার করা হবে। এটা হচ্ছে ইমেজ ইমেজ ট্যাগের একটা আমরা সিনট্যাক্স বুঝলাম। আর বাকি ইমেজ ম্যাপ বলে একটা থাকে, সেটা আমরা ইউজ করি না, জাস্ট এটা থিওরি বলে দিই, ঠিক আছে। ইমেজ ম্যাপের মধ্যে মানে এই যে ইমেজ দেখতে পাচ্ছ এখানে, এটা ইউজ হয় না আজকে ডেটে, আগে খুব ইউজ হতো। বুঝে রাখো একটা, যখন এর মধ্যে আছে নোটের মধ্যেও আছে দেখবে, ইমেজ ম্যাপের মধ্যে হচ্ছে যে এইটা একটা ইমেজ, কিন্তু এই একটা ইমেজের মধ্যে ল্যাপটপের ইমেজ রয়েছে, একটা মোবাইল ইমেজ রয়েছে, একটা চায়ের কাপের ইমেজ রয়েছে বা কফি কাপের ইমেজ রয়েছে। আমরা যদি চাই যে না আমরা এইটার মধ্যেই ল্যাপটপে ক্লিক করলে অন্য একটা রাউট খুলবে, মানে অন্য একটা লিঙ্কে যাবে, তো ওই লিঙ্কে আমার পেজ হোক বা কোনো একটা সেকশন হোক, কোনো অসুবিধা নেই, আলটিমেটলি আমাকে এইচডিএফটাকে চেঞ্জ করবো। তো এই এইচডিএফ আলাদা হবে, মোবাইলে এইচডিএফ আলাদা হবে, আর এই কাপের এইচডিএফটা আলাদা হবে, ইমেজটা কিন্তু একটাই। তাহলে কনসেপ্টটা কি বলে, কনসেপ্টটা বলে যে এই ইমেজটাকে তুমি পিক্সেলসের মধ্যে ভেঙে দাও, পিক্সেলসে ভেঙে দিয়ে এই ল্যাপটপটাকে প্রথম সিলেক্ট করো, যে এই ল্যাপটপের যে ডাইমেনশনটা আছে সেটা কত পিক্সেল দিয়ে শুরু আর কত পিক্সেল শেষ, মানে এই পজিশনটা কত, এই পজিশনটা কত, এই পজিশনটা কত, এইটাকে পজিশনটা সিলেক্ট করে নাও, ওখানে একটা এইচডিএফ দিয়ে দাও। এই মোবাইলটাও সিলেক্ট করে নাও, এখানে একটা এইচডিএফ দিয়ে দাও। এই কাপটাও সিলেক্ট করে এইচডিএফ দিয়ে দাও। তাহলে আমরা দেখতে পাই যেগুলো কি হয়, একটা পলিগন, একটা রেক্টাঙ্গেল, একটা স্কোয়ার, এই তিনটে আমরা থাকে ডিজাইন থাকে, আলটিমেটলি হয় পলিগন হবে বা রেক্টাঙ্গেল হবে বা এগুলোই হবে বা সার্কেল হবে। এইগুলোর মধ্যে আমরা যদি সিলেক্ট করে নিই, এগুলো অনেক অনলাইন টুল আছে, নোটটাই যদি তোমরা যাও নোটের মধ্যে আছে, তো এটাকে তোমার যে জানার জন্য একবার প্র্যাকটিস করার জন্য, এটা রিয়েল লাইফে আজকে এটা ইউজ হয় না, আমরা এইভাবে তো ইউজ করি না।
মানে পার্ট বাই পার্ট ইউজ করি। যদি এটা রিয়াক্টে হতো, রিয়াক্টে তো আমার এই 3টে কম্পোনেন্টই হতো আলাদা আলাদা, ঠিক আছে। তো আজকে রিয়াক্টের মধ্যে ফ্রেমওয়ার্ক চলে এসেছে, তখন আমরা আর এইভাবে আর এটা গুড অ্যাপ্রোচই না। এটা পড়ার জন্য জানা যে ইমেজ ম্যাপ হচ্ছে এটা, যে একটা ইমেজের মধ্যেই আমি ডিফারেন্ট ডিফারেন্ট সেকশন করতে পারি। ইভেন 3টা না, তুমি মনে করো সাপোজ ধারে একটা বাটন বানিয়ে দাও, একটা ইমেজ দিয়ে দাও, এখানে ক্লিক করলে কি হবে, মানে পুরো এই ছবির মধ্যে কোন পার্টিকুলার কোনো একটা পোর্শন যদি ক্লিক করি, তাহলে তখন কিন্তু আমার এই ট্যাগটা কাজে আসে। একটা ইমেজ ট্যাগ থাকলো, ইমেজ ট্যাগের মধ্যে আমাদেরকে পাস করতে হয় ইউজ ম্যাপ, এই কিওয়ার্ডটা পাস করতে হয়। এই কিওয়ার্ডের মধ্যে যা আইডি নাম দিই, হ্যাঁ আইডি কেন বললাম এটা আমার শেষের জন্য পড়বো, একটা বুঝতে পারবো, জাস্ট এটা জেনে রাখো একটু, এটা আইডি একটা, এই আইডি হ্যাশ দিয়ে লিখতে হয় বলে আইডি বলি আমরা। তো আইডি লিখলাম, ওই আইডিটাকে আমরা ম্যাপ ফাংশনের মধ্যে নেম প্রপার্টির মধ্যে র্যাপ করতে হয়, নেম ইকুয়াল টু ওই আইডি। তো এই ফটোটা কি করলো, এই ফটোটার কাছে পয়েন্ট করে নিল এখানে। ওই পয়েন্ট করে নেওয়ার পর শেপ ইকুয়াল টু কোন শেপের মধ্যে আছে, রেক্টাঙ্গেল, রেক্টাঙ্গেল, সার্কেল, এগুলো। আর তার মধ্যে কোঅর্ডিনেটস, কোডস মানে হচ্ছে কোঅর্ডিনেটস। কোঅর্ডিনেটস মানে হচ্ছে এইগুলো কিন্তু অনলাইন থেকে বা ফটোশপ থেকে পাওয়া যায়, যে এই যদি ইমেজটা সিলেক্ট করি, অটোমেটিকলি আমাকে পয়েন্ট দিয়ে দেবে যে এত পিক্সেল, 34,44,270,350, এগুলো হচ্ছে পিক্সেলস এর সাইজ, পিক্সেলস এর পয়েন্ট গুলো। মানে ইমেজের মধ্যে কোন পিক্সেল দিয়ে শুরু হয়েছে, কোন পিক্সেলের মধ্যে এটা আছে, এটা হচ্ছে ওর কোঅর্ডিনেটটা। এই কোঅর্ডিনেটের মধ্যে যদি কেউ কারসার হোভার করে বা ক্লিক করে, তখন তুমি এইচরেপ করবে এইটা, এই সাইটটা ক্লিক করে দেবে। তো যা যা আমরা লিঙ্ক দেবো সেখানে চলে যাবে। এটা হচ্ছে ফোন বলে যে সাইট থাকবে, সেখানে চলে যাবে, হয় সাইট হবে বা কোনো পেজের মধ্যে সেকশন হবে, যাই হোক না কেন, ঠিক আছে। তো এটা হচ্ছে আগে ইউজ হতো, এখন ইউজ হয় না। তো ম্যাপ, ইমেজ ম্যাপ মানে হচ্ছে একটা ইমেজের মধ্যে মাল্টিপল সেকশনের মধ্যে আমরা যে কাজ করি তখন। এটা একবার রান করে দেখে নিও। আর এইটার পুরো রান করার একটা কোড প্লাস কিভাবে আমরা কোড, এগুলো কোঅর্ডিনেটস গুলো পাবো অনলাইন থেকে, নোটের মধ্যে কিন্তু আছে। যে নোটটা তোমরা পেয়েছো, নোটের মধ্যে কিন্তু আছে। থিওরিটা বুঝে গেলাম, কনসেপ্টটা বুঝে গেলাম, আমরা এইভাবে এটাকে নিয়ে কাজ করি। আর বাকি যে ব্যাকগ্রাউন্ড ইমেজ গুলো রয়েছে, ওগুলো আমরা সব সিএসএস এ দেখবো, ওগুলো সব সিএসএস এর পার্ট, আমরা ওগুলো দেখছি না এখন। এইচটিএমএল এর মধ্যে একটা ফেভিকন বলে আমরা বুঝি, ফেভিকন মানে হচ্ছে আইকনটা, কোন আইকনটা দেখবে, যখন দেখবে এই যে খুলছে ফাইলটা, একদম প্রথম আইকনটা টাইটেল বারের মধ্যে W3 বলে ছোট্ট আইকন রয়েছে, গুগলের মধ্যে জি লেখা থাকে, ওগুলো বলি আমরা ফেভ আইকন। তো ওটা একটা স্পেশাল টাইপের আইকন বানাতে হয়, ওটাকে এইভাবে এক্সটেনশন দিয়ে সেভ করতে হয়। ওটাকে যখন আমরা লিখি তখন আমরা এটাকে লিঙ্ক ট্যাগের মধ্যে আমরা এটাকে লিঙ্ক করি। সিএসএস মানে হচ্ছে লিঙ্ক ট্যাগ, আর এটা একটা সিএসএস ফাইল। আইকন মানে হচ্ছে সিএসএস ফাইল, এইটাকে আমরা লিঙ্ক ট্যাগের মধ্যে, হেড ট্যাগের মধ্যে রাখতে হয়। ওখানে এইচএফ এর মধ্যে যেটা ফাইলটা রয়েছে সেই ফাইলটা, ওটার এক্সটেনশনটা হয় ডট আইকো, যা নাম হবে না কেন ডট আইকো, এই ফাইলটাকে সে টেনে নেবে। এরকম অনেক অনলাইন সাইট রয়েছে, যে গুগল সার্চ করো যে ফেভ আইকন ক্রিয়েট করার জন্য। তো তুমি যে একটা আইকন দিলে, বড় ইমেজ দিলে, ওই ইমেজটাকে ছোট্ট করে বানিয়ে দেবে। এরকম অনেক সাইট আছে, যে প্রত্যেকটা রেসপন্সিভ ট্যাবলেটের জন্য কিরকম আইকন হবে, বা তোমার ল্যাপটপের জন্য কি আইকন হবে, কোন একটা আইপ্যাডের জন্য কি আইকন হবে, কোনটা দেখতে কিরকম, অনেক সাইট আছে। তো ওগুলো একটা অ্যাপার্ট ফ্রম দ্যাট আমার কোর্স, যে জানার জন্য যে লিঙ্ক ট্যাগের মধ্যে আমরা যে আইকনটাকে লিঙ্ক করি এইভাবে, ঠিক আছে। এইটা হচ্ছে তার সিনটেক্স। রিলেশন হচ্ছে একটা আইকন, আর ইএল যে ব্রাউজার বুঝতে পারে আইকন হিসেবে ট্রিট করবো। আর এইচএফ হচ্ছে যে যে লোকেশন তোমার আছে, মানে ইমেজেস বলে একটা ফোল্ডার হবে, ওই ফোল্ডারের মধ্যে ফাইলের নামটা হচ্ছে ফেভিকন ডট আইকো। আমরা নাম দিতে পারি এবিসি ডট আইকো, এক্সপ্রেসজি ডট আইকো, যাই হোক না কেন, এই নামে ফাইলটাকে সেভ করে দিলে এই ফাইলটা চলে আসবে এই পুরো যে টাইটেল বার থাকে তার বাঁ দিকে ছোট্ট মতো আইকন সেটা, ঠিক আছে। তো এটাও খুব বেশি ইউজ আমরা করি, তো এটার জন্য খুব একটা পড়ার কিছু নেই, জাস্ট অনলাইন থেকে ডাউনলোড করে নিতে হয় কোনো একটা ইমেজকে। আর আইকো ফেভিকন কনভার্টার অনেক আছে অনলাইনে, জাস্ট ফেভিকন কনভার্টার দিলেই হবে। তুমি একটা ইমেজ দিলে, ওকে জেপিজি ফাইল দিলে বা যা ফাইল দিলে, সেটা ওকে আইকো হিসাবে কনভার্ট করে দেবে অনলাইনে। আর আইকোর জন্য যে সাইজ হয় 16x16, ও পারফেক্টলি ওই সাইজটাতেই তোমাকে বানিয়ে দেবে, কারণ এই ফাইল সাইজটা খুব ছোট হয়, খুব ছোট সাইজ হয়, খুব কম কেবিতে হয়। এটাকে বলি আমরা ফেভিকন, টেকনিক্যাল নাম হচ্ছে ফেভিকন। ফেভিকন ফাইল কোথায় আসে, ফেভিকন ফাইল হেড ট্যাগের মধ্যে আমরা লিঙ্ক করি। সবসময় মনে রাখবে, লিঙ্ক করা মানেই হচ্ছে তুমি কোনো সিএসএস কে লিঙ্ক করছো, ঠিক আছে, এক কথায়। আর কোনো সিএসএস মানেই হচ্ছে আইকন ফাইল, হ্যানা গুলো হচ্ছে সিএসএস ফাইল। তাহলে এটা হচ্ছে টেবিল বলতে আমরা যখন রিপিটেড ডেটাকে যখন আমরা নিয়ে আসতে চাই না, যেটা একটাকে বলছিলাম, যেমন কোম্পানি হচ্ছে একটা হেডিং, কন্ট্যাক্ট হচ্ছে একটা হেডিং, আর কান্ট্রি হচ্ছে একটা হেডিং। এবার মনে করো এর মধ্যে অনেকগুলো ডেটা আছে, 100 খানা ডেটা, 1000 ডেটা, 500 ডেটা, 200 ডেটা, তাই যাই থাকুন না কেন। তাহলে আলটিমেটলি কি হবে, এই স্ট্রাকচারের মধ্যে ডেটাগুলোকে রেন্ডার করা হবে। তাদের মধ্যে কোনো একটা যে কোয়ারি দিয়ে আমরা লাগাবো, পেজিনেশন করে দেবো। পেজিনেশন মানে হচ্ছে যাকে বলি আমরা এক কথা টেকনিক্যালি ডেটা টেবিল, যার মধ্যে পেজ বাই পেজ, একটা পেজে 10টা দেখাবে, নেক্সট করবো আবার 10টা আসবে, ও সব দেখবো আমরা। তো যখন আমরা এইরকম কোনো রিপিটেড ডেটা, যে কোম্পানির নামটা তো একটাই, একটা রো আর কলামের মতো, তখন আমাদেরকে হেল্প করে এইরকম স্ট্রাকচার ডেটা আনতে গেলে, হেল্প করে হচ্ছে টেবিল। তো টেবিলটা দেখতে কিরকম, টেবিল দেখতে হচ্ছে, আমি যে বাকি স্টাইলগুলো সব সরিয়ে দিই তাহলে বুঝতে পারবে, আমি এগুলো সব সরিয়ে দিচ্ছি এখন, হ্যাঁ এগুলো রাখছি না এখন, আমরা এগুলোকে এখন রাখলাম না।
এটাকে সরিয়ে দিই। মানে বেসিক একদম যে স্ট্রাকচার যেটা থাকে সেটাকে বুঝি, তাহলে বেসিক কনসেপ্টটা বোঝার দরকার হচ্ছে। বাকি জিনিসগুলো তো সব পরে আমরা অ্যাপ্লাই করলে বুঝতে পারবো। আমি সব সরিয়ে দিলাম। বেসিকটা হচ্ছে হচ্ছে মেইন ট্যাগ হচ্ছে টেবিল ট্যাগ। টেবিল ট্যাগ শুরু, টেবিল ট্যাগ শেষ, মানে কন্টেনার। টেবিল হচ্ছে কন্টেনার যার মধ্যে আমরা কি রাখবো, কিছু ডেটা রাখবো, কি ফর্মে, রো আর কলাম ফর্মে, যেরকম এক্সেল আমরা রাখি। তো টেবিলটা হচ্ছে মেইনটা, এখন তো দেখতে এরকম হয়ে গেছে। আর বর্ডার ফর্ডার কিছু নেই, সব মনে রাখতে হবে না, ওগুলো পরে আমরা ডিজাইন করব। তো টেবিলটা হচ্ছে মেইন একটা স্ট্রাকচার যার মধ্যে আমাদেরকে এইচটিএমএল বলে যে প্রথমে তুমি বানাবে হচ্ছে রো, আর রো এর মধ্যে তুমি রাখবে হচ্ছে তোমার ডেটা। তো রো বলতে আমরা যদি টেবিল ট্যাগকে বুঝি, তো টেবিল ট্যাগের মধ্যে তিনটে ট্যাগ, একটা হচ্ছে টেবিল নিজে, একটা হচ্ছে টেবিল রো যাকে বলি আমরা টি আর, এটা মানে হচ্ছে টেবিল রো, টেবিল রো, ঠিক আছে, টেবিল রো। আর একটা হচ্ছে টিডি, এটাকে বলি আমরা টেবিল ডেটা, TABLE, টেবিল ডেটা। এই তিনটে হচ্ছে মেন অ্যাকচুয়ালি। এই তিনটের বাইরে যা ইউজ করি আমরা, দেখবো আমরা একটু পরে সিমেন্টিক্স এর মধ্যে কি কি অপশন দিয়েছে, HTML5 এ কি কি এসছে, সব হচ্ছে একটা অপশনাল বা অ্যাডিশনাল বলতে পারো। কিন্তু এই তিনটে ছাড়া কিন্তু টেবিল কাজ করা যাবে না। টেবিল ট্যাগ দিয়েই বুঝতে পারে ব্রাউজার যে এটাকে টেবিলের ফর্মে আমাকে নিয়ে আসতে হবে, নাম্বার ওয়ান। নাম্বার টু, যখন আমি রো বানাবো, হেডিং গুলো দেবো, তখন আমাকে দিতে হবে TR ট্যাগের মধ্যে, মানে এই কন্টেনারে। যখন আমরা কোনো কন্টেন্ট রাখবো, আমরা যে টেক্সটটাকে দেখাতে হবে বা কোনো ইমেজ দেখাতে হবে, কন্টেন্ট মানে আমরা যে জানি, হতে পারে টেক্সট, হতে পারে কোনো ইমেজ, হতে পারে কোনো অডিও, হতে পারে কোনো ভিডিও, যাই হোক না কেন, কন্টেন্টকে ধরে রাখার জন্য ট্যাগটা হচ্ছে বা কন্টেনারটা হচ্ছে TD, টেবিল ডেটা। এই তিনটে ছাড়া কিন্তু আমরা কাজ করতে পারবো না। এবার এই স্ট্রাকচারটাকে বুঝিয়ে একটু আমরা, তাহলে কি করলাম, টেবিল লিখেছি আমরা এখানে। এই টিআর, টিআর মানে হচ্ছে হেডিং দেওয়ার জন্য। এই টিআর মানে হচ্ছে আমার রো তৈরি হবে। এই রো এর মধ্যে কি করলাম, আমরা তিনটে TH ট্যাগ নিয়েছে যার মধ্যে আমরা রেখেছি। এটা TH না দিলেও কিন্তু হতো, যে প্রথমে বললাম যে আমাদের এখানে টিআর আর টিডি বুঝলাম, তো TH করতে চলে এলো। তাহলে এগুলো ডেটা, ডেটা মানে হচ্ছে যেখানে আমরা কন্টেন্ট রাখছি, তো টিডি করে দিই, কোনো অসুবিধা নেই, টিডি করে দিলাম এটাকে। TH এর একটা কাজ আছে, অ্যাডিশনাল কাজ, যে TH লিখলে কি করে, ও আমাকে লেখাটাকে বোল্ড করে দেয় আর লেখাটাকে সেন্টার করে দেয়। এখন দেখো, কোম্পানি কন্ট্যাক্ট কান্ট্রি লেখাটা কিন্তু বোল্ড থাকবে না, সেন্টার থাকবে না, দেখো এরকম হয়ে গেল। এটাকে এটাকে সরিয়ে দিই, দাঁড়াও, এটাকে সরিয়ে দিই। এবার দেখো, কোম্পানি কন্ট্যাক্ট কান্ট্রি সবই আছে, কিন্তু লেখাটা মাঝখানে ছিল, বোল্ড ছিল ওই কলামের, প্লাস একটা সেন্টারে ছিল, তো বোল্ডেরও সেন্টারও নেই। এটাই আমাকে TH দেয়। TH বলে তুমি এইচ লিখলে তোমাকে দুটো প্রপার্টি অ্যাপ্লাই করতে হবে না, আর বোল্ডও করতে হবে না আর সেন্টার করতে হবে না, যেটা CSS দিয়ে আমরা ওয়ান গোতে করতে পারি, একটা লাইন লিখবো হয়ে যাবে। তো আলটিমেটলি TD হচ্ছে যখন কোনো কন্টেন্টকে রাখবো, আর TR হচ্ছে এক একটা রো। তো এই একটা রো, আমি যে একটা রো বানাতে চাই, তাই এই রোটা নিলাম, আমি আবার কপি করে নিচে চলে এলাম, আবার রো একটা দিয়ে দিলাম, আবার একটা রো বেড়ে গেল, এখন চারটা হয়ে যাবে। তো ওগুলো রো বাড়ছে। তো একটা রোতে আমরা কি করি, হেডিং তো আমরা সবসময় একটাই রাখি, তো একটা আমরা, যখন আমাদেরকে HTML দিয়ে রেখেছে তুমি TH করতে পারো, আমরা TH এর মধ্যে ওটা রাখি। তো TH যদি করে দিই আমরা এটাকে, তো TH টা হচ্ছে একটা অপশনাল, এর মানে নেই যে TH রাখতে হবে। আমি একটা বিআর ট্যাগ লাগিয়ে দিই, তাহলে এই লাইনটা থাকবে এখানে, ঠিক আছে। এবার দেখো, TR বুঝলাম এক একটা রো, এই রো গুলোর মধ্যে আমার কি থাকবে, ডেটা গুলো আসবে হচ্ছে টিডির মধ্যে। তো আবার একটা রো নিয়েছি আমরা এখানে, এর মধ্যে টিডি দিয়েছি। তো যতগুলো আমি টিডি দেবো আমরা, ততগুলো কলাম ক্রিয়েট হবে। মানে এক্সেল সঙ্গে যদি কম্পেয়ার করি আমরা, তো TR মানে হচ্ছে রো গুলো, যেমন আমরা লিখি না যে না 1 2 3 4, ওগুলো রো, আর ABCD গুলো হচ্ছে আমাদের কলাম। তো কলাম গুলো হচ্ছে এখানে আমাদের TD, আর TR গুলো হচ্ছে আমাদের রো। তো ইন জেনারেল কি করি, আমরা TR একটাই লিখি হেডিং দেওয়ার জন্য, আর বাকিগুলো যে TR থাকে সেগুলো তো আমাদের কি থাকে, ডেটা গুলো কন্টিনিউয়াস করে আমরা যখন গ্লোবালি বা ডাইনামিক্যালি করি আমরা, তখন আমরা কি করি, এই TR এর মধ্যে ডেটাগুলোকে বারবার আসবে। তো এটা তো বারবার আসবে না, কোম্পানি কন্ট্যাক্ট হেডিং তো একটাই হেডিং, এর মধ্যে এই ডেটাগুলো আমার কন্টিনিউয়াস আসবে। মানে অনেকগুলো TR রয়েছে এরকম, অনেকগুলো TR, কোনো লুপ চালিয়ে দিলাম আমরা, কোনো ফর লুপ চালিয়ে দিয়েছে, ফর লুপ চলে চলে এই ডেটাগুলো পর পর এসেই যাচ্ছে, মানে ওটা ডাইনামিক্যালি আসছে। তখন কি হবে, এরকম স্ট্রাকচার তুমি ডেটাগুলোকে পেয়ে যাবে। তো এই কাজটা আমাদেরকে হেল্প করে হচ্ছে টেবিল ট্যাগ। তো টেবিল ট্যাগের মধ্যে আরো অনেকগুলো অপশনস আছে, সেগুলো বুঝে নিই একটু। তাহলে মেন কি ট্যাগ বুঝলাম, মেন ট্যাগ বুঝলাম আমরা, টেবিল ট্যাগ দিতেই হবে, TR লিখতেই হবে রো বানানোর জন্য, আর TD হচ্ছে আমাদের কন্টেন্ট রাখার জন্য। এখানে টেক্সট কন্টেন্ট ছিল, তুমি ইমেজ রেখে দাও, কোনো অসুবিধা নেই, তো অ্যাঙ্কার ট্যাগ লাগিয়ে দাও এখানে। আলটিমেটলি TD হচ্ছে কন্টেনারটা, পাত্রটা। ওই পাত্রের মধ্যে আমি H1 ট্যাগ নিয়ে কাজ করব না, ইমেজ ট্যাগ রাখবো না, কোনো অডিও রাখবো না, ভিডিও রাখবো না, যা রাখবো, আলটিমেটলি আমার কন্টেন্ট থাকছে ওখানে। TD হচ্ছে ওই ট্যাগ যেখানে আমার কন্টেনারটাকে ধরে রাখছে। ক্লিয়ার?
এবার যদি বলি যে HTML এর মধ্যে কিছু ট্যাগ আমাদেরকে দিয়ে রেখেছে, সরি ট্যাগ না, অ্যাট্রিবিউট দিয়ে রেখেছে, ওই অ্যাট্রিবিউট গুলো আমরা CSS ইউজ না করেও করতে পারি। যখন CSS খুব একটা পপুলার ছিল না, তখন মোটামুটি সমস্ত ওয়েবসাইটই টেবিল দিয়ে হতো। মানে আলটিমেটলি আজকের ডেটে আমরা ফ্লেক্স দিয়ে কাজ করি, ফ্লেক্স এন্ড গ্রিড। তো ফ্লেক্স আর গ্রিডের কনসেপ্ট যখন ছিল না, তখন টেবিল দিয়েই হতো। তো টেবিল দিয়ে একটা ওয়েবসাইটের স্ট্রাকচার, মানে হেডার কোথায় হবে, ফুটার কোথায় হবে, এই সমস্ত জিনিসগুলো করা হতো। তো ওর মধ্যে কিছু অ্যাডিশনাল অ্যাট্রিবিউট থাকে, TR TDR TH বা টেবিল ট্যাগ, এটা বাদ দিয়েও অনেকগুলো অ্যাট্রিবিউট আরো আছে, যেগুলো আজকের ডেটে খুব একটা ইউজ হয় না। কিন্তু আমার জেনে রাখা উচিত যে এগুলো যদি আমরা ফ্লেক্স বক্স ইউজ না করি বা CSS ইউজ না করি, তাহলে কি করে করা যায়। শুধু দুখানে অ্যাট্রিবিউট CSS দিয়ে অ্যাচিভ করা যায় না বাই ডিফল্ট। হ্যাঁ, বাই ডিফল্ট মানে হচ্ছে অলরেডি, মানে ইনবিল্ট থাকে না। বাই ডিফল্ট কোনটা বুঝিয়ে, এবার বাকি সবকিছু করা যায়, কোন দুটো করা যায় না ওটা বুঝে নিচ্ছে। তাহলে আমাদেরকে একটা অ্যাট্রিবিউট দেয় এখানে, বর্ডার। ঠিক আছে, বর্ডার মানে হচ্ছে কোথায় আছে টেবিল, বর্ডার, বর্ডার বর্ডার বর্ডার, এটার মধ্যে নেই, দাঁড়াও, প্রথমটার মধ্যে ছিল কি HTML টেবিলস, বর্ডার, না HTML টা এর মধ্যে নেই। আমাদের নোটে চলে যায়, আমাদের নোটে যায়, এর মধ্যে দেয়নি কেন ওরা, WC স্কুলে দেয়নি। ঠিক আছে, আমাদের নোটে চলে যায়, আমাদের নোটে যায়, বর্ডার বলে একটা অ্যাট্রিবিউট আছে। ঠিক আছে, ওটা বুঝি, বর্ডার বর্ডার আমরা HTML টেবিল, এইখানে যদি যাই আমরা, এবার টেবিলটাকে বুঝি। এখানে কিন্তু টেবিলটা পুরোপুরি কমপ্লিট রয়েছে। ঠিক আছে, W3 স্কুলস এর মধ্যে যতটুকু বুঝতে পারবে তার থেকে অনেক ইনডেপথ এই নোটটার মধ্যে আছে। তো ওটা ওটা বোঝার জন্য বুঝে নিলাম আমরা যে TR TD TH দিয়ে কাজ করতে হয়, আর বাকি আমাদের আরো অনেক অ্যাট্রিবিউট আছে যেগুলোকে আমরা বুঝি। এবার এটা একটা বুঝে নিই, তাহলে বুঝতে পারবো টেবিলটা। তারপর আমরা একটু ঢুকবো ফর্মের মধ্যে। এবার দেখো, একটা ট্যাগ হচ্ছে আমাদের এখানে, কোথায় আছে TR, হ্যাঁ এটা, এইটা হচ্ছে বর্ডার ইকুয়াল টু 1। ঠিক আছে, বর্ডার ইকুয়াল টু 1 মানে হচ্ছে শুধু বর্ডার, মানে অ্যাট্রিবিউট হচ্ছে বর্ডার, BORDER। বর্ডার লিখে দেওয়া মানেই হচ্ছে যে আমাদের বর্ডার চলে আসবে। আর এই 1 মানে হচ্ছে যে লেখা না লেখা সমান। 1 কে লেখা না লেখা সমান, কিন্তু 2 লিখি তো অন্য কাজ করবে, 3 লিখলে অন্য কাজ করবে। শুধু বর্ডার মানে হচ্ছে আমাকে বর্ডার এনে দাও। এখন দেখো আমাদের বর্ডার ছিল না, কিন্তু এটা কিন্তু উইদাউট CSS, মনে রাখবে। আমরা একটু আগে দেখছিলাম কি CSS দিয়ে। ঠিক আছে, কোথায় গেলাম, ওই গুগল ক্রমে আসি, এইখানে আমরা এটা একটু আগে দেখছিলাম। কোথায় দেখছিলাম, দাঁড়া এগুলো সব ক্লোজ করে দিই যেগুলো হয়ে গেছে। এইটা, এখানে দেখো আমরা একটু আগে যে CSS দেওয়া ছিল, CSS সরিয়ে দিলাম, আমরা কি করলাম, বর্ডার পাস করে দিলাম শুধুমাত্র টেবিল ট্যাগের মধ্যে বর্ডার। এবার দেখো বর্ডার চলে আসছে। যদি আমি 1টাকে সরিয়ে দিই, এখন শুধু বর্ডার লিখি, শুধু বর্ডার লিখি, সরি শুধু বর্ডার লিখি, তো বর্ডার কিন্তু আমার চলে এলো। কি হয়, এটা ইন্টারভিউতে আমার সময় জিজ্ঞেস করে, খুব ট্রিকি অ্যান্সার এটা। কি হয়, তো বর্ডার 1 লিখলাম, এটা কিন্তু HTML অ্যাট্রিবিউট, মনে রাখবে। CSS অ্যাট্রিবিউট কিন্তু মনে রাখবে, স্টাইল অ্যাট্রিবিউট ইউজ করলে CSS টা ইনভক হয়। স্টাইল অ্যাট্রিবিউট ছাড়া যদি আমরা কিছু প্রপার্টি অ্যাড করছি, সেগুলো কিন্তু HTML অ্যাট্রিবিউট, মনে রাখবে। ঠিক আছে, আর স্টাইল হচ্ছে একটা গ্লোবাল অ্যাট্রিবিউট যেটা CSS কেই পয়েন্ট করে। হ্যাঁ, তো আমরা CSS দিয়েও লিখি বা স্টাইল দিয়ে লিখি, দুটো জিনিস কিন্তু একই, মানে আমরা CSS কে বাইপাস করছি স্টাইল লিখে। কিন্তু এটা কিন্তু CSS না, এটা হচ্ছে HTML অ্যাট্রিবিউট। আমরা CSS ছাড়াই কিন্তু বর্ডার দিচ্ছি ওকে। মানে বর্ডার মানে তো একটা ডিজাইন করা হয়ে গেল। এবার আমরা জানি যে ডিজাইন করতে গেলে CSS লাগে, তো CSS ছাড়া কি কাজ করছি। CSS ছাড়াও কিছু ডিজাইন করা যায় বাই ডিফল্ট। তার জন্য HTML মধ্যে অনেকগুলো আর ডিফারেন্ট ডিফারেন্ট ট্যাগ দিয়ে রেখেছে। তো আমার টেবিলের মধ্যে আমরা কিছু কিছু ট্যাগ করি। তার মধ্যে বর্ডার হচ্ছে এমন একটা অ্যাট্রিবিউট যেটাতে আমরা 1 পাস করি বা না করি, আমার কিন্তু বর্ডার চলে আসে পুরোটার মধ্যে। দেখো পুরোটার মধ্যে বর্ডার কিন্তু আছে। এইবারে বর্ডারের যদি ফ্ল্যাগ পাস করি, বর্ডারের মধ্যে 1 1 মানে হচ্ছে শুধু বর্ডার লেখা, মানে হচ্ছে পুরোটাতে বর্ডার দিয়ে দেওয়া, এটা কনসেপ্টটাকে বোঝো। এবার বর্ডার লেখার পাশে যদি আমি কোনো ভ্যালু পাস করি, সেটা হচ্ছে আউটারটা। বর্ডার মানে সবসময় আউটার, ইন্টারনাল কখনো বর্ডার হয় না, আউটার। আর যেহেতু এটা 1 লেখা আছে, 1 মানে হচ্ছে 1 পিক্সেল। তো 1 পিক্সেল তো বাই ডিফল্টই ছিল বলে আবার চেঞ্জটা বুঝতে পারছি না। এখন যদি 10 পিক্সেল করে দিই, তাহলে বুঝতে পারবো। তা দেখো বাইরেরটা কিন্তু বোল্ড হয়ে গেল, ভেতরটা কিন্তু অ্যাজ ইট ইজ আছে। তো এটা ইন্টারভিউ জিজ্ঞেস করে নেয় যে বর্ডার লেখা লিখলেও যা হয়, বর্ডার 1 লিখলেও তাই হয়, তো 1টা কি, তো 1টা হচ্ছে পিক্সেল। কার পিক্সেল, আউটার বর্ডারের পিক্সেল। বর্ডার মানে সবসময় হচ্ছে আউটার ওয়াল, যে ওয়াল থাকে তার ওয়ালটা হচ্ছে বাইরের ওয়ালটাকে বলি আমরা। তো এখানে কিন্তু ভেতরটা কিন্তু চেঞ্জ হলো না, ভেতরটার জন্য শুধুমাত্র যে বর্ডার লেখা আছে ওটার জন্যই আমরা ইউজ করতে পারলাম। তাহলে একটা অ্যাট্রিবিউট বুঝলাম আমরা, যে বর্ডার অ্যাট্রিবিউট। আচ্ছা আমরা নোটের মধ্যে যাই, এখানে W3 স্কুলস ভালো নেই, আমরা নোটের মধ্যে যাই। লারাভেল কেন খোলা আছে এখানে, তো হুম, আমরা
চলে যায় নোটের মধ্যে। এই যে বর্ডার ইকুয়াল টু 1, এইটার জন্য লেখা হচ্ছে, এটা আমাদের HTML অ্যাট্রিবিউট, মনে রাখবে। আর আমাদের কাছে কি থাকে, টেবিল ট্যাগ, টিআর, টিডি, বুঝলাম এগুলো, ঠিক আছে। আর এর মধ্যে কিছু অ্যাট্রিবিউট আরো আমরা ইউজ করি, যাকে বলি আমরা কল স্প্যান আর রো স্প্যান। তো বর্ডারে বুঝলাম, বর্ডারে অটোমেটিক্যালি হচ্ছে কি 1 থাকে ফর এ সিম্পল বর্ডার, এটা বাই ডিফল্ট সেট করা থাকে। দিস ইজ 1 পিক্সেল, মনে রাখবে, হ্যাঁ, পিক্সেলস, পিক্সেলস না পিক্সেল, কেন 1 থাকলে পিক্সেল, 2 থাকলে পিক্সেলস। এবারে বর্ডার ইকুয়াল টু 1 বুঝলাম এখন। এইবারে আমাদেরকে কি দেয়, দুটো প্রপার্টি আরো দেয়, অনেক প্রপার্টি আছে এর মধ্যে, 1 বাই 1 আসছি। তার মধ্যে কল স্প্যান আর রো স্প্যানটাকে বাই ডিফল্ট সিএসএস দিয়ে অ্যাচিভ করা যায় না। এটা ইন্টারভিউ জিজ্ঞেস করে যে টেবিল ট্যাগের মধ্যে আমাদের যে অ্যাট্রিবিউট দেয় সেটাকে আমরা সিএসএস দিয়ে সব করতে পারি, যে সিএসএস করবো শুধুমাত্র টেবিল ট্যাগ, টিআর ট্যাগ আর টিডি ট্যাগ ইউজ করবো, বাকি সব সিএসএস দিয়ে করবো। অ্যান্সারটা হবে নো। কেন, যে কল স্প্যান রো স্প্যানকে সিএসএস দিয়ে করা যায় না, এই জিনিসটা ওখানে আমাদের দেয়নি ওরা করে, ঠিক আছে, বাই ডিফল্ট দেয়নি। ওটা অন্যভাবে করতে গেলে অনেক ঝামেলা, যে ফ্লেক্স নাও, ফ্লেক্সের মধ্যে উইড দাও, উইড থেকে সেট করো, দুটো উইডকে আবার মার্জ করো, মানে ওটা কিন্তু গুড অ্যাপ্রোচ না, মানে আমাদের কোনো বিল্ট ইন ফাংশন দেয়নি, আমাদের ওটা অন্যভাবে করতে হয়। তো অন্যভাবে করা মানে হচ্ছে ওটাতে বেশি কোড অফ লাইন লিখতে হবে, সেটা অন্য কনসেপ্ট। কিন্তু কল স্প্যান রো স্প্যান হচ্ছে এমন একটা দুটো অ্যাট্রিবিউট যেটা আমাদেরকে টেবিল ট্যাগের মধ্যেই আমরা পাই। ইভেন বুটস্ট্র্যাপও ইউজ করে এইটাকে, বুটস্ট্র্যাপ এত হাইফাই, এত মডার্ন বলতে পারো, তারাও কিন্তু টেবিলের মধ্যে কল স্প্যান রো স্প্যান ইউজ করে, কারণ এটার কোনো অল্টারনেট নেই। যেন বর্ডার, তো বর্ডারের ক্ষেত্রে আমরা সিএসএস এর এক লাইন লিখবো, যে বর্ডারের মধ্যে দিয়ে দেবো 1 পিক্সেল সলিড, কিছুটা কালার, শর্ট হ্যান্ড লিখবো, আমরা পরে দেখবো। তো ওটার মধ্যে আমাদের আছে স্টাইল অ্যাট্রিবিউটের মধ্যে, কিন্তু কল স্প্যান রো স্প্যান নেই। মানে কি, কল স্প্যান রো স্প্যান মানে হচ্ছে, এটা করলে বুঝতে পারবে, যে যখন আমরা কোনো স্প্যান বলতে মার্জ করি, হ্যাঁ, মার্জ মানে হচ্ছে দুটো সেলকে মার্জ করে দাও, সেটা কলাম হবে না রো হবে, ঠিক আছে, ওটা ওটা বোঝার জন্য। আর এখানে মজার জিনিস হচ্ছে একটা, যে নামটাকে আমরা বলি তার উল্টোটা ভিজিবিলিটিতে আসে। কেন বলছি, এটা রান করলে বুঝতে পারবে। আমরা এটাকে W3 স্কুলে রান করে একবারই, তাহলে আর লিখতে হবে না। তোমার ভিএস কোডে প্র্যাকটিস করবে, আমরা ভিএস কোডে করছি না এটা। এবার দেখো, ছোট্ট মতো লিখেছে এখানে, ঠিক আছে, টিআর, এগুলো মার্জ হয়নি, টিআর, এই টিআরটা এখানে আছে, একটা টিডি, দুটো টিডি, এই টিআরটা ক্লোজ করে দিলাম, আর এই টিডিটা এখানে এসছে। এবার দেখো, কল স্প্যান মানে হচ্ছে যে তোমার কলাম গুলো, কলাম আমরা বুঝি, যে বললাম প্রথমে ABCD এক্সেল যেটা হয়, সেটাকে মার্জ করে দাও। তো কল স্প্যান 2 মানে হচ্ছে দুটো সেলকে তুমি মার্জ করো। তো দেখো, যেখানে থার্ড রোটা ছিল, থার্ড রোটা কোনটা, টোটাল বলে একটা লেখা ছিল থার্ড রোতে, ওখানে দেখো পুরোটা দুটো রো মিলে হয়ে গেছে, দুটো রো মিলে ওখানে চলে এসেছে। এখন যে আবার 3খানা টিডি থাকতো মনে করো, টিডি মনে করো একটা আরো আছে, সাপোজ একটা টিএচও বাড়িয়ে দিই, তাহলে একটা সিমিলারিটি থাকবে। কনসেপ্টটাকে বুঝলে বুঝতে পারবে, আমরা কি করি, এখানে একটা টিডি আরো বাড়িয়ে দিই, টিডি বাড়িয়ে গেল একটা, তাহলে কি হলো, আমাদের দেখো প্রোডাক্ট, প্রাইস আর প্রাইস, তিনটে কলাম হয়ে গেল। তিনটের মধ্যে আইটেম 1 $10 $10 লেখা আছে, আমার চাইছে নিচের লাইনটা পুরো মার্জ হবে, তাহলে কল স্প্যান 3, অর্থাৎ তিনটেকে নিয়ে মার্জ করবে। একটা টেডি লিখলাম, একটা টেডি লিখলে কি হলো, আমার তিনটের স্পেসটাকে সে নিয়ে নিল। আমি যেটা না লিখতাম তাহলে একটাই স্পেস নিত। মানে কল স্প্যান করলে আমার ভিউটা কি হলো, ভিউটা হলো রো স্প্যানের মতো। দেখো এখন কিন্তু একটাই আছে, এই জায়গাটা ব্ল্যাঙ্ক। তো অনেক সময় স্ট্রাকচার বানাই আমরা, মনে হেডার বানাবো একটা, এই হেডার বানাবো, হেডারের মধ্যে আমরা চাইছি আইটেম 1 $10, তিনটাকে মার্চ করে দেবো একসাথে। বা চাইছি আমরা কল স্প্যান করবো, রো স্প্যান করবো, কল স্প্যান করবো না। তো রো মানে হচ্ছে তোমার কোনটা, ভার্টিক্যালি গুলো তুমি একসাথে করে দিচ্ছ। তো কনসেপ্টটা হচ্ছে, এটা কি করলাম আমরা, এটা করলাম আমরা কল স্প্যান। কল স্প্যান মানে হচ্ছে কলাম গুলোকে তুমি মার্জ করে দিচ্ছ, তা দেখতে কিরকম হবে, রোটা তোমার বড় হয়ে গেল। ওই যে বলে ভিজিবিলিটিটা উল্টো হয়ে যায়, যে কল স্প্যান মানে হচ্ছে কলাম গুলো স্প্যান করলে রোটা বড় হয়ে গেল, আর রো স্প্যান করলে রোটা মার্জ হবে কিন্তু কলামটা বড় হয়ে যাবে। কারণ রো মানে হচ্ছে এইগুলো প্রোডাক্ট, আইটেম 1 আর টোটাল, এটা যদি মার্জ করে দিতাম তাহলে আমার রোটা স্প্যান করতাম, দেখতে হতো কলামটা। ওই এক্সাম্পলটা নিয়ে নিই, এখানে আছে একটা এক্সাম্পল, দেখে নিই, জাস্ট কনসেপ্টটা বোঝা নাও, কেন এগুলো পরে আমাদের খুব একটা কাজে আসে না। বুটস্ট্র্যাপ পড়ার সময় কেন রো স্প্যান লিখেছে, কেন কল স্প্যান লিখেছে, ওরা বুঝতে পারি। যখনই আমাদেরকে কোনো মাল্টিপল কলাম, যে এখানে এখানে ছিল 2খানা টিডি, মনে রাখবে টিডি যদি 2খানা হয় তাহলে আলটিমেটলি আমার 2খানা টিডি হওয়া উচিত ছিল। টিডি দিয়েছি আমরা একটা, আর বলে দিয়েছে তুমি 2 নিয়ে নাও, মানে আরেকটা টিডি যে নেই, যে টিডি অ্যাবসেন্ট আছে তার জায়গাটা তুমি নিয়ে নাও। তাহলে কোনো সময় দেখবে আমরা বিল বুক বানায় বা ইনভয়েস বিল বানায়, ওই যে স্ট্রাকচারটা হয়, যে প্রথমে থাকবে ইউজারের নাম, বাঁ দিকে থাকবে একটা প্রোডাক্টের নাম, ডান দিকে থাকবে প্রাইস, তারপর নিচে হচ্ছে একটা লম্বা থাকবে টোটাল। ওইগুলো কিভাবে হয়, ওইগুলো আমরা যে টেবিল দিয়ে বানাই তখন কিন্তু এইভাবে, কিন্তু আজকে এটা বললাম টেবিল দিয়ে হয় না, আমরা সব ফ্লেক্স দিয়ে করি। ফ্লেক্স হচ্ছে মডার্ন অ্যাপ্রোচ, তো টেবিল দিয়ে করতে হয়, তো টেবিল দিয়ে ওইভাবেই করতে হবে।
যে টেবিলটাকে ইউজ করবো আমরা ইনভয়েসের স্ট্রাকচার বানানোর জন্য, তো ওখানে ইউজ হবে কল স্প্যান। যেখানে যেখানে আমরা কলামগুলোকে স্প্যান করতে হবে স্প্যান করে দেবো, যেখানে আমাদের রো স্প্যান করতে হবে রোকে স্প্যান করে দেবো। আর কিছু কিছু ইউজ হয় এখানে, বলে রাখছি, ক্যাপশন। ক্যাপশন হচ্ছে হেডিং দেওয়া। তো আমরা হেডিং একটা ডিপ ট্যাগ নিয়েও দিতে পারি, আর না হলে আমরা কি করবো ওর মধ্যে ক্যাপশন ট্যাগ শুরু, ক্যাপশন ট্যাগ এন্ড, ওর যা লিখবো ওই টেবিলটা ঠিক মাঝামাঝি জায়গায় একটা হেডিং চলে আসবে। সিম্পল, মানে এটা এগুলো সব সিএসএস দিয়ে করা যায়, কিন্তু আমাদেরকে এইচটিএমএল বলে তুমি সিএসএস ছাড়াও এগুলো করতে পারবে। ঠিক আছে, তো ক্যাপশন হচ্ছে হেডিং দেওয়া টেবিলের। আর এই জিনিসটাই আমরা সিএসএস দেখি, সিএসএস তো পড়বো না এখন, সিএসএস পড়িনি আমরা, মানে এই জিনিসটাকে আমরা সিএসএস দিয়ে করেছি এখন, যেটা উপরে লিখেছিলাম ট্যাগ দিয়ে, ট্যাগ না ইউজ করলে সিএসএস দিয়ে, তো ওটা এখন দেখবো না আমরা। আচ্ছা, এর মধ্যে টেবিলের জন্য আরেকটা কি ছিল, টেবিল টেবিল হুম টেবিলের যে নোটটা আছে না, টেবিল, হ্যাঁ এই নোটটা হচ্ছে ইনডেপ্থে আছে। এর মধ্যে যা যা পড়লাম, যেগুলো বললাম এখন, আরো আরো অনেকগুলো ফাংশন আছে, যে ফাংশন গুলো সমস্ত জিনিসকে সিএসএস দিয়ে অ্যাচিভ করা যায়, জাস্ট বলে বলে যায়, মানে এগুলো আর আজকে ইউজ হয় না। শুধু ইউজ হয় মনে রাখবে টেবিল ট্যাগ, টিআর, টিএস, টিডি, কল স্প্যান, রো স্প্যান, এটা ইউজ হবেই হবে। এর বাইরে যতগুলো অ্যাট্রিবিউট আরো আছে সেগুলো আজকে ইউজ করবে না, কারণ সিএসএস তার থেকে অনেক বেটার। ঠিক আছে, যেমন একটা একটা হয় সেল প্যাডিং। সেল প্যাডিং মানে হচ্ছে যে সেলটা আছে যার মধ্যে আমরা লিখছি কন্টেন্টটা, ওটা ওটার মধ্যে যদি স্পেস দিতে হয়, মানে আলটিমেটলি আমরা সিএস যখন প্যাডিং পড়বো ওই প্যাডিংটাকে বলি এখানে আমরা সেল প্যাডিং। সেলফ স্পেসিং মানে হচ্ছে দুটো সেল, দুটো যে বক্স গুলো আছে, মানে যে আমাদের কন্টেনার গুলো আছে তার মধ্যে টিডি গুলো, ওই টিডি গুলোর মধ্যে গ্যাপ হয়ে যাবে, মানে মার্জিন বলতে পারো, তো মার্জিনটাকে বলি এখানে সেলফ স্পেসিং। এগুলো ইউজ হয় না, এগুলোকে একবার করে প্র্যাকটিস করে নিও, সব লেখা আছে এখানে, অনেকগুলো এক্সাম্পল দেওয়া আছে, এই এক্সাম্পলের মধ্যে অনেকগুলো লেখাও আছে, জাস্ট বুঝে যাওয়া এখন, কারণ এগুলো খুব বেশি আমরা ইউজ করি না। এবার দেখো এর মধ্যে একটা রোজ প্যানের এক্সাম্পল রয়েছে, সুন্দর করে রোজ প্যানের এক্সাম্পল রয়েছে, তাহলে এটাকে একটু দেখি। এর মধ্যে সিএসএস লাগানো আছে, কিন্তু সিএসএস টা এখন বুঝতে পারবে না, সিএসএস টা ছেড়ে দাও, অ্যাভয়েড করে দিই। রোজ প্যান যদি সিম্পল থাকে তাহলে দেখে নিই, রোজ প্যান, টেবিল রো, টেবিল সেলস, এটা হলো হেডার, হ্যাঁ রোজ প্যান নিশ্চয়ই আছে, আছে এখানে রোজ প্যান। এবার দেখো এটা এই এক্সাম্পল দেখি, এগুলো সব উইদাউট সিএসএস, যেহেতু সিএসএস পড়িনি আমরা, বলি এক্সাম্পল গুলো কোনো নিচ্ছে না এখন। ঠিক আছে, আমরা W3 স্কুল থেকে যাই, তারা বুঝতে পারে, একবার রান করে যাবে কোডটা এখানে। এটা ছিল কল স্প্যান, মানে কলাম গুলো আমরা স্প্যান করেছিলাম। ঠিক আছে, এরই অল্টারনেট হচ্ছে একটা আরেকটা রো স্প্যান, রো গুলোকে আমরা স্প্যান করব কিরকম, দেখো এইটা, এইখানে যে ছিল স্প্যান সেল বলে লেখাটা আছে, ওখানে কিন্তু আলটিমেট দুখানে রো ছিল, দেখো ডেটা 1 ডেটা 2 ডান দিকে আছে, ওটাকে আমরা মার্চ করে দিয়েছে। কি করে মার্চ করেছে দেখো, আমরা কি করেছি, রোটাকে স্প্যান করে দিয়েছি। যদি ভালো করে কোডটাকে দেখো, টিআর এর মধ্যে দুখানা টিএইচ রয়েছে, বা দুখানা হেডিং, প্রথমটা এটা প্রিন্ট হয়ে গেল কোনটা, হেডার 1 হেডার 2, উপরেরটা প্রিন্ট হয়ে গেল। ঠিক, এবারে একটা টিআর রয়েছে, ওই টিআর এর মধ্যে একটা টিডি আছে এইটা, একটা টিডি আছে এইটা, দুখানা টিডি আছে। তাহলে প্রথম টিডি যে লিখেছি আমরা, প্রথম টিডি এর মধ্যে কি করেছে, রো স্প্যান করে দিয়েছি। রো স্প্যান বলতে আলটিমেটলি ভিউটা কিরকম হয়ে গেল, কলামটাকে দেখতে পাচ্ছি, যে বলে ভিজিবিলিটিটা অন্য হয়ে যায়। যে আমরা এই টিডিটাকে বললাম তুমি দুটো জায়গা নাও, দুখানা জায়গা নাও, আর এখানে টিয়ারটাকে আমরা এই টিয়ারটার মধ্যে দিলাম কি একটা, এই টিয়ারের মধ্যে দিলাম একটা। আলটিমেটলি কি ছিল, আমাদের তো রো এইটার মধ্যে দুখানা টিডি হওয়া ছিল, দুখানা টিডি এখানে দিয়ে নিয়ে আমরা ওই টিডিটাকেই আমরা কম্প্রোমাইজ করে দিয়েছি এইখানে। এই টিডির মধ্যে প্রথম টিডিটাকে বলে দিলাম তুমি দুটো রোকে নিয়ে নাও, দুটো রোকে নিয়ে নাও কেন, যে এখানেও আমার দুখানা টিডি হওয়া উচিত ছিল, তো একটা টিডি দিয়ে নিই আমরা, তো ওই জায়গাটা ও এখানে কম্প্রোমাইজ করে নিয়েছে। যে আমরা এখানে টিডি দিয়ে দিতাম কিন্তু ওটা কম্প্রোমাইজ হতো না, সরে যেত, ওটা সেল থেকে শিফট করে যেত। তাহলে যতগুলো, মানে একটা সিম্পল ফর্মুলা হচ্ছে, যতগুলো তোমার টিএইচ থাকবে ততগুলো তোমার ওই টিআর এর রেসপেক্টে অতগুলো টিডি থাকবে। যখন তুমি কম বেশি টিডি কম বেশি টিআর করছো, এর মানে হচ্ছে যেখানে কম লিখেছো সেটাকে স্প্যানে কনভার্ট করে দাও, তাহলে কি হবে তোমার ওটা সিঙ্ক্রোনাইজ থাকবে, যে এর মধ্যে ফিট হয়ে গেল। যে আলটিমেটলি আমার এখানে ডেটা 1 ডেটা 2 যদি হতো, তাহলে তো আলটিমেটলি স্প্যান সেল কথাটা দুখানা রো নিয়েছিল, দুখানা রো নিয়ে যদি থাকে, এটা দুখানা রো কে মার্চ করে একটা রো বানিয়ে দাও। তো আমরা কি করলাম, রো স্প্যান হচ্ছে তার অ্যাট্রিবিউট ইকুয়াল টু 2, দুটো নিয়ে তুমি একটা আমাকে বানিয়ে দাও, দুটো রো এখানে, একটা রো এখানে ছিল ডেটা 1 এর লাইনটা রো, এই রোটা একটা, ডেটা 1 যেখানে লেখা আছে ডেটা 2 রয়েছে ওইটা একটা রো, ওই দুটো রো কে মার্চ করে দিল। তো এই দুটো যে সিনট্যাক্স রয়েছে না, রো স্প্যান আর কল স্প্যান, এটা আমরা সিএসএস থেকে করতে পারি না বাই ডিফল্ট। তো বুটস্ট্র্যাপও এগুলোকে ইউজ করে, আর আমরা এগুলো খুব একটা এইভাবে ইউজ করি না। আমাদের বুটস্ট্র্যাপ যখন ইউজ করবো তখন বুটস্ট্র্যাপ থেকে ডিরেক্টলি আমরা কোনো টেবিল, কোনো ফর্ম ওখান থেকেই আমরা ইম্পোর্ট করব, তখন যাতে বুঝতে পারি আমরা যে রো স্প্যানটা কেন লিখেছিলাম, কল স্প্যান কেন লিখেছিলাম, টিডি কেন লিখলাম, টিআর কেন লিখলাম, টিএইচ কেন লিখলাম।
আর ওখানে এরকম থাকবে না, বর্ডার ইকুয়াল টু 1 থাকবে না, কারণ এটা হচ্ছে মডার্ন সিএসএস, এগুলো থাকে না। শুধুমাত্র কি বললাম, রো স্প্যান আর কল স্প্যান ছাড়া সবগুলোকে সিএসএস দিয়ে অ্যাচিভ করা যায়। যেরকম বললাম সেল প্যাডিং, সেল স্পেসিং, ঠিক আছে। তারপর তোমার বর্ডার, আর কোথায় গেল তোমার হচ্ছে টেবিল। এটা টেবিল না, এটা টেবিল না, টেবিলের নোটটা হচ্ছে টেবিল, টেবিল, এটা টেবিল ইন্ট্রোডাকশন, হ্যাঁ টেবিল, ঠিক আছে। এটা হচ্ছে তোমার রো স্প্যান কল স্প্যান, এগুলো খুব বেশি ইউজ হয় না, যখন আমরা বুটস্ট্র্যাপ ইউজ করবো তখন। এটা বাদ দিয়ে বাকিগুলো মনে রাখবে, সবগুলো সিএসএস দিয়ে আজকে এটা করি আমরা, বর্ডার হোক, সেল প্যাডিং হোক, সেল স্পেসিং হোক। তো সেল স্পেসিং এর অল্টারনেট হচ্ছে মার্জিন, সেল প্যাডিং মানে হচ্ছে প্যাডিং, আর বর্ডার তো বর্ডারই আছে, ঠিক আছে। আর বাকি বললাম কল স্প্যান, সেল, রো স্প্যান, এটা যদি আমরা টেবিলটাকে ইউজ না করি তখন কিন্তু আমরা ওটাকে ফ্লেক্স নিয়েও ইউজ করতে পারি। এর মধ্যে অনেকগুলো এক্সাম্পল আছে, এগুলো একবার রান করে দেখবে, ঠিক আছে। এগুলো রান করে দেখবে একটা। এটা বর্ডারের প্রপার্টি ছিল, বর্ডার আমরা শেষে দেখবো, এগুলো এগুলো পড়ছি না এখন আমরা। বর্ডারের টাইপ কি হয়, বর্ডারের কালার কিভাবে লিখতে হয়, এগুলো শর্ট হ্যান্ড, যেটা যখন এটা আছে বলে দিই। বর্ডার কি হয় না, দেখো বর্ডার আলটিমেটলি শেষে পড়বো আমরা, যে কোনো যে বর্ডার, প্যাডিং, মার্জিন, মেনলি এই জিনিসগুলো হচ্ছে স্ট্রাকচারাল বেস। তো বর্ডারও স্ট্রাকচারাল বেস, প্যাডিংও স্ট্রাকচারাল বেস, মার্জিনও স্ট্রাকচারাল বেস। যখন কোনো স্ট্রাকচারাল বেস হয় না, তখন ওটা চারটে দিক হয়, টপ, বটম আর রাইট, লেফট। তো এইটা কিভাবে বুঝবো আমরা, যে আমরা কিভাবে সিএসএস অ্যাপ্লাই হয়। তো সিএসএস যখনই আমরা এই স্ট্রাকচারাল গুলো অ্যাপ্লাই করি, সে বর্ডার হোক বা প্যাডিং হোক বা মার্জিন হোক, এইগুলো এগুলো হচ্ছে ক্লক ওয়াইজ ঘোরে। ক্লক ওয়াইজ মানে যেভাবে ঘড়ি চলে, যে একটা বাজে, দুটো বাজে, তিনটা বাজে, মানে ডান দিক থেকে লেফটের দিকে চলে। তো প্রথমে কি আসবে, টপ, তারপর কি আসবে, রাইট, তারপর কি আসবে, বটম, তারপর কি আসবে, লেফট। এটা হচ্ছে ক্লক ওয়াইজ। তো আমাদেরকে 4 বার লিখতে হয় যে কোনো জিনিসকে। যদি 4 বার লিখি তার কোনো ইস্যু নেই, যদি একবার লিখি তার চারটে প্রপার্টিতে অ্যাপ্লাই হয়ে যায়। কিন্তু বর্ডার বর্ডার হচ্ছে এমন একটা অ্যাট্রিবিউট যেখানে আমাদেরকে পজিশনটা শর্ট হ্যান্ডে দেয় না। যে একটা ছোট্ট জিনিস জেনে রাখো, মানে এখানে ব্রিফ করছে না এই জন্য, যেটা আমরা এটা পড়বো, যে জেনে রাখো বর্ডারটা যেহেতু বিল্ট ইন একটা অ্যাট্রিবিউট টেবিলের মধ্যে বা এইচটিএমএল এর মধ্যে, সেই জন্য আমরা জেনে রাখছি এটা। তো এটা জানার উদ্দেশ্যটা হচ্ছে এটা, যে বর্ডারেরও চারটে দিক আছে, টপ, বটম, রাইট, লেফট, চারটে দিক। তো চারটা দিকে বর্ডারের একটা ইয়ে হতে পারে, যে আমরা চাইছি উপরেরটা বোল্ড হবে, নিচেরটা ডটেড হবে, ডান দিকেরটা সরু হবে, বাঁ দিকেরটা মোটা হবে, করতেই পারি আমরা। আর বর্ডারের কালার হতে পারে, বর্ডারের স্টাইল হতে পারে। তো আলটিমেটলি কি হয়, আমাদেরকে সব জিনিসকে 4 বার লিখতে হয়। টপের জন্য একবার, বটমের জন্য একবার, রাইটের জন্য একবার, লেফটের জন্য একবার। তো এটা 4 বার যদি লিখতে না হয়, আমাদেরকে সিএসএস বলে যে না, তোমাদের কিছু আমরা শর্ট হ্যান্ড দিচ্ছি। শর্ট হ্যান্ড মানে হচ্ছে তুমি 4 বার না লিখে এক লাইনে লেখো। শুধুমাত্র মনে রাখবে বর্ডারের কেসে, বর্ডার বাদে সমস্ত প্রপার্টিকে আমরা চারটে প্রপার্টি অ্যাপ্লাই করতে পারি ওয়ান গোতে। বর্ডারে করা যায় না, বর্ডারে শুধুমাত্র তার স্টাইলটা, সরি, তার এটা আম, দিকটা, মানে পজিশনটাকে অ্যাপ্লাই করতে পারি না, যে কোনটা কোথায় অ্যাপ্লাই হবে। শুধুমাত্র 3টে প্রপার্টি অ্যাপ্লাই হয়। প্রথমটা হচ্ছে যে তার উইডথ, বর্ডার উইডথ। পরেরটা হচ্ছে বর্ডার স্টাইল, পরেরটা হচ্ছে বর্ডার কালার। এই তিনটাকে যদি 3 বার লিখি তাও কাজ করতো। আর 4 নম্বর যদি লিখতাম বর্ডার টপ, মানে টপের মধ্যে এটা করো, বর্ডার বটম এটা করো, কিন্তু এখানে টপ, বটম আর রাইট, লেফট আমরা লিখতে পারবো না। তো বর্ডার আমাকে ওই শর্ট হ্যান্ড দেয় না, যেখানে আমরা তার পজিশনটাকে বলতে পারি। যদি শর্ট হ্যান্ড ইউজ করতে হয় তখন 3টে ভ্যালু পাস করতে হয়। এই বর্ডার মানে হচ্ছে যেটা চারিদিকে অ্যাপ্লাই হয়ে গেল। 2 পিক্সেল, মানে 2 পিক্সেল তার উইডথ, এটা হচ্ছে তোমার বর্ডার উইডথ। বর্ডার স্টাইল হচ্ছে ড্যাশ, বর্ডার কালার হচ্ছে এটা। তো 4 বার, যে 3 বার লিখতে হতো আমাদেরকে এর মধ্যে, বর্ডার উইথ 2 পিক্সেল, পরের লাইনে আসলাম বর্ডার স্টাইল ড্যাশ, পরের লাইনে আসলাম বর্ডার কালার, এটা লিখলাম। তো 3 বার না লিখে আমরা কি করলাম, পাস করতে এইভাবে। প্রথমটা হচ্ছে উইথ, তারপরটা হচ্ছে স্টাইল, তারপরটা হচ্ছে কালার, স্পেস দিয়ে দিয়ে। এটা হচ্ছে বর্ডারের শর্ট হ্যান্ড। এখানে কিন্তু পজিশনটা আমরা দিই না, যে এটা কোথায় অ্যাপ্লাই হবে, টপে না লেফটে না রাইটে, এটা কিন্তু আমরা দিতে পারি না। শুধুমাত্র এইটা বাদ যখন আমরা শেষে পড়বো তখন দেখবো যে চারটে প্রপার্টিকে আমরা ক্লক ওয়াইজ কিভাবে ওয়ান গোতে দিতে পারি। বর্ডারের, সরি, মার্জিনের ক্ষেত্রে, প্যাডিং এর ক্ষেত্রে এগুলো আমরা দিতে পারি। ঠিক আছে। তো বর্ডারের শর্ট হ্যান্ড হচ্ছে এইটা, মনে রাখবে। এই মানে সবসময় মনে রাখবে 1 পিক্সেল সলিড রেড। এটা মনে রাখলে, মনে রাখার সহজ উপায়, 1 পিক্সেল সলিড রেড। তাহলে 1 পিক্সেলটা প্রথমে লিখতে হবে। তো 1-এর জায়গায় 2 হোক, 3 হোক, যাই হোক না কেন, তো 1 পিক্সেল। তার স্পেস দিয়ে সলিড, মানে হচ্ছে ডট, পুরো একটা ডিপ। আর তারপর হচ্ছে রেড, রেড হচ্ছে কালার। তাহলে প্রথমটা হচ্ছে উইড, তারপরটা হচ্ছে স্টাইল, তারপরটা কালার। এটা শর্ট হ্যান্ড। এটাকে আমরা 3 বার লিখতে হতো এইভাবে। বর্ডার উইড লিখতে হতো 2 পিক্সেল, বর্ডার স্টাইল লিখতে হতো ড্যাশ, বর্ডার কালার লিখতে হতো এটা কালার। 3 বার না লিখে এইটা, এটা হচ্ছে বর্ডারের বিল্ট ইন প্রপার্টি, যেহেতু এইচটিএমএল আছে এই জন্য আমরা বর্ডারটাকে এখানে এইভাবে ইউজ করতে পারি, ওয়ান গোতে ইউজ করতে পারি।
ঠিক আছে, এইবারে আমরা আহ কি বুঝলাম, হ্যাঁ যেটা বলছিলাম ওই এক্সাম্পলটা দেওয়া আছে এখন, যেহেতু বললাম এটা এটা পুরোপুরি তোমার টেবিলেরই একটা ইন ডেপথ নোট রয়েছে, যেটা W3 স্কুলে পাবে না এরকম করে। তো বর্ডারের জন্য যদি আমাকে ডাইরেকশন লিখতে হয়, যে প্রত্যেকটা ডাইরেকশনে আমরা আলাদা আলাদা করব, এটার জন্য শর্ট হ্যান্ড নেই, এটা ধরো 4 বার লিখতে হয়েছে। কেন? আমরা বর্ডার টপে চাইছি এটা আসবে, বর্ডার রাইটে চাইছি এটা আসবে, বর্ডার বটমে চাইছি এরকম আসবে, বর্ডার লেফটে হচ্ছে এরকম আসবে। মানে একটা বক্সের 4টা দিক, 4টা দিকে ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের বর্ডার আমরা দেবো। তখন আমরা কিন্তু এই 4 বার লিখতে হবে। এই পজিশনটা যে টপ লেফট রাইট বটম যে বলি পজিশন, এই পজিশন শর্ট হ্যান্ড কিন্তু আমাদেরকে HTML বাই ডিফল্ট দেয় না। ঠিক আছে, তো এটা বুঝলাম। তারপর এটা কি রয়েছে, রো স্প্যান কল স্প্যান। আচ্ছা, রো স্প্যান কল স্প্যান একসাথে ইউজ করে একটা বানানো আছে। ঠিক আছে, এই একটা এক্সাম্পল, এগুলো সব তোমরা একবার রান করে দেখবে, মানে কনসেপ্টটা বোঝা গেছে এখন, রো স্প্যান কোনটা, কল স্প্যান কোনটা। ঠিক আছে, তো এগুলোকে একবার জাস্ট কপি করে পেস্ট করে দেবে বোঝার জন্য। একবার করে রান করে নিলে কি হবে, তোমার কনফিডেন্সটা বিল্ড আপ হয়ে যাবে যে হ্যাঁ আচ্ছা এই জিনিসটাকে এটা বলে। কারণ রো স্প্যান কল স্প্যান আমি জোর এই জন্য দিচ্ছি, রো স্প্যান কল স্প্যানের অল্টারনেটটা নেই। ঠিক আছে, ওই জন্য। আর বাকিগুলো সব সিএসএস দিয়ে হয়, তো বাকিগুলো শুধু মানেগুলো বুঝে নিলেই মোর দেন এনাফ হয়ে যায়, যে ওটা আমরা পরে তো সিএসএস দিয়ে করতেই পারবো। ওটার জন্য তো আর অনেক ভাবে আমরা করতে পারি। যে এইটা যে হেডার 1, হেডার 2, হেডার 3, দেখো প্রথমে হেডার 2টাতে রয়েছে, ওটা কিন্তু দুটো কলামকে স্প্যান করেছে। যেটা কলাম স্প্যান রয়েছে, ওটা কলাম 4টে রয়েছে, তো 4টে কলামের মধ্যে হেডার 2টা হচ্ছে দুটো কলামকে স্প্যান করেছে, আর হেডার 1, হেডার 3 দুটো রোকে স্প্যান করেছে। তাহলে হেডার 1 যেখানে থাকবে সেখানে রো স্প্যান হবে, আর হেডার 2 যেখানে আছে ওখানে কল স্প্যান হবে। তো কোডটা দেখলে তুমি বুঝতে পারবে, এই কোডটা এলোমেলো হয়ে গেল যেহেতু কপি করলাম বলে। এটাকে যদি একটু সাজিয়ে দিই তাহলে বুঝতে পারবে। এই টিআরটা, টিআরটা দেখি, বাকিটা দেখার দরকার নেই আমাদের, শুধু টিআরটা দেখি। এই টিআর এর মধ্যে একটা টিএচ, এই একটা টিএচ, এই একটা টিএচ, টিআরটা এখানে ক্লোজ হয়ে গেল। আবার টিআর, টিআর এর মধ্যে এই টিএচ, এই টিএচ, এই টিআরটা ক্লোজ হয়ে গেল। আবার এই টিআর এর মধ্যে এই টিডি, এর মধ্যে এই টিডি, এর মধ্যে এই টিডি। ঠিক আছে, টিআরটা এখানে ক্লোজ হয়ে গেল। আর এইখানে হচ্ছে এই টিআর এর মধ্যে 5, 6, 7, 8, আর টেবিলটা একটা শেষ হয়ে গেল। এবার দেখো কি করলাম আমরা, যে টেবিল, যে টিআর ছিল প্রথমে হেডারটা, হেডারের মধ্যে যে আমাদের কি ছিল, এখানে আমাদের ছিল এখানে টিএচ। তো টিএচ যে রয়েছে হেডারের মধ্যে, হেডারের মধ্যে 3টে নাম দিয়েছি আমরা, 3টে নাম দিয়েছি, কিন্তু আমাদের কাছে কলাম কটা ছিল, কলাম তো ছিল আমাদের কাছে 1, 2, 3, 4। তাহলে আমরা 4টে কলামের মধ্যে আমরা 3টে লিখেছি, তা নিশ্চয়ই কোথাও কোথাও একটা কলামকে কম্প্রোমাইজ করতে হবে। দেখো এই 2 নম্বরটাকে আমরা কম্প্রোমাইজ করেছি, কল স্প্যান। মনে রাখবে রো আর কলামের ইকুয়েশনটা সেম থাকতে হবে, যেখানে আমরা কম লিখছি তাকে আমাদেরকে স্প্যান মানে মার্জ করতে হবে। তাহলে এদিকে বুঝতে পারলাম যে আমাদের 6টা কলাম আছে, 4টে, 1, 2, 3, 4, 4টে কলাম আর 4টে রো আছে। তাহলে আমি যদি এই টিআর এর মধ্যে 3টে হেড লিখি, তাহলে কোথাও না কোথাও একটা কলাম মিসিং। তো ওই কলামটা কি করলাম, 2 নম্বরকে বললাম কল স্প্যান হয়ে যাও। তো তুমি দুখানা কলামকে মার্জ করে হেডার 2টা বানিয়ে নাও। হেডার 2 বানিয়ে নিয়েছে। তারপর বলা হচ্ছে হেডার 1, হেডার 3 কে বলা হচ্ছে যে তুমি এক কাজ করো, রো স্প্যান করে দাও। রোটাকে স্প্যান করো, যে তুমি দুটো রো নিয়ে বানাও। কেন? আলটিমেটলি যদি দুটো রো নিয়ে বানায় তাহলে রো কটা হয়ে গেল, দুটো মিলে একটা, একটা দুটো তিনটে, তা নিশ্চয়ই পরে এগুলো দেখো 4টে করে রো হবে। দেখো টিআর 4টে আছে, এখানে 4টে আছে, তো 4টে আছে বলেই কিন্তু এইটা মার্চটা হলো। কেন? ডেটা 1 আর ডেটা 5 কটা হলো, দুটো রো, আর হেডার 1 দুটো আছে, 4টে হয়ে গেল। আলটিমেটলি ইকুয়েশনটা ম্যাচ করাতে হবে 4টে রো। তো 4টে রো জায়গা থাকবে, কিন্তু হেডিং এ আমরা বলতাম তো দুখানা রো কে মার্চ করে দাও, তাহলে কিন্তু পুরো জিনিসটা ম্যাচ করবে, আদারওয়াইজ কি হবে, এলোমেলো হয়ে যেত। তো রো স্প্যান কল স্প্যানটাই হচ্ছে আমাদের টেবিল ট্যাগের মধ্যে ইম্পর্টেন্ট। আদারওয়াইজ সেল প্যাডিং, সেল স্পেসিং, বর্ডার, এইগুলোকে আমরা ক্যাপশন, এগুলোকে আমরা ডিফারেন্ট ডিফারেন্ট ভাবে নিয়ে আসতে পারি। ঠিক আছে, এগুলো যেগুলো বাংলায় বললাম সবগুলো ডেফিনেশন দেওয়া আছে, যে রো স্প্যান 2 কি করছে, কল স্প্যান 2 কোনটায় করছে। ঠিক আছে, আর এইটা হচ্ছে উইদাউট উইদাউট HTML ট্যাগ ছাড়া যে কাজ করতে হয়, যে HTML ট্যাগ নেবো না আমরা, শুধু CSS দিয়ে করবো, তখন একটা এক্সাম্পল দেওয়া আছে। এটা এই মুহূর্তে বলাটা ভুল হবে, কেননা CSS পড়িনি আমরা। তো তোমাদের রেফারেন্সের জন্য, যে ইন্টারভিউ দেওয়ার সময় আছে যে টেবিলটাকে বানিয়ে দেখাও আমাকে উইদাউট HTML অ্যাট্রিবিউট, কিন্তু ওখানে কল স্প্যান রো স্প্যানটা ইউজ করতে হয়, মনে রাখবে। এটা কিন্তু ইউজ না করলে কিন্তু পাবে না। ঠিক আছে, বাকি অ্যাট্রিবিউট তুমি ইউজ নাও করতে পারো। তো এটা এক্সাম্পল একটা আছে, টেবিল সেল, এটাও একটা অ্যাট্রিবিউট, এটাও একটা অ্যাট্রিবিউট, এগুলো খুব একটা ইউজ হয় না। ঠিক আছে,
টেবিল সেল কি বলে দেখো, টেবিল সেল হচ্ছে একটা এমন একটা অ্যাট্রিবিউট খুব অড, মানে ইউজ হয় না, এটা তাও জেনে রাখা উচিত যেহেতু এটা টেবিলের ইনডেপথ নোট নোট একটা। যেহেতু আমরা বুঝলাম যে টিআর আর টিডি এইগুলোই হচ্ছে সবকিছু, ঠিক? তাহলে আমরা যদি বলি যে না আমরা টেবিলের কোনো ইউজ করব না, অ্যাট্রিবিউট কিছু ইউজ করব না, মানে না টেবিলের কল স্প্যান ইউজ করবো না, রো স্প্যান ইউজ করবো, টেবিল ট্যাগটা ইউজ করবো না মনে করো, তাহলে টেবিলকে বানানো যাবে? একদম বানানো যাবে। তো এইচটিএমএল এর মধ্যে আমাদেরকে টেবিল সেল বলে একটা প্রপার্টি আছে, ওটা ইউজ করলে ও আমাদেরকে টেবিলের ওই সেলগুলোর মতো ইউজ করতে দেয়, মানে টিডি। ওই টিডি গুলোই হচ্ছে অ্যাকচুয়াল সেল, আর বাকি তো রো মানে হচ্ছে আমার ডিভ। তো এইটাও একটা অ্যাপ্রোচ যে শুধুমাত্র কি টেবিল ট্যাগ ছাড়া ইউজ করা যায়? ইয়েস, একদম করা যায়। তখন অ্যাট্রিবিউট হচ্ছে টেবিল সেল। তখন আমাকে যেগুলো টিডি করতে হবে সেগুলো বলতে হবে টেবিল সেল বলতে হবে। তো আমার এটা ডিভ, আমরা ডিভ নিয়েছি কিন্তু বলে দিলাম তুমি এটা না টেবিল সেল হয়ে যাও। আর তোমার মেইন ক্লাসটাকে টেবিল বলছে, কারণ টেবিল বলতে কোন টেবিল ক্লাস এ না, টেবিলটা হচ্ছে আমরা এখানে একটা ইয়ে ইউজ করেছি, ঠিক আছে, ডিসপ্লে টেবিল ইউজ করেছি আর বর্ডার ফর্ডার দিয়েছি বলেই। এটা একটা এক্সাম্পল জানার জন্য যে ইন্টারভিউ পয়েন্ট অফ ভিউ থেকে যে উইদাউট টেবিল ট্যাগ, উইদাউট টিডি, উইদাউট টিআর কি আমরা টেবিল করতে পারি? ইয়েস, করতে পারি। তার অ্যান্সারটা হচ্ছে আমরা ইউজ করব কি, আমরা ইউজ করবো দুখানা ট্যাগ। একটা ইউজ করবো হচ্ছে ডিসপ্লে টেবিল, টেবিলটা হচ্ছে ইনবিল্ট এইচটিএমএল একটা ট্যাগ, ডিসপ্লে টেবিল করলেও টেবিল ট্যাগটাকে ইম্পোর্ট করে নেবে। আর টেবিল সেল মানে হচ্ছে টিডি। তো টিডি আর টেবিল পেয়ে গেলাম, সিম্পল কাজ হয়ে গেল। আর টিআর তো আমাদের হচ্ছে এগুলো ডিপ গুলো, ডিপ মানে তো টিআর, কোনো অসুবিধা নেই। তাহলে আমরা এইভাবেও কিন্তু ইউজ করতে পারি। তো এগুলো হচ্ছে একটা একটা জানার জন্য, যেহেতু টেবিলটাকে আমরা র্যাপ আপ করছি, এগুলোকে তো পরে আমরা সব বুটস্ট্র্যাপ থেকে কপি পেস্টই করবো। এগুলো জানা হয়ে গেল যে আমরা উইদাউট টেবিল ট্যাগ ইউজ করে টেবিলকে ইম্পোর্ট করা যায়। সিমান্টিক্স মানে হচ্ছে নতুন কি কি ট্যাগ আরো আছে সেইগুলো, ঠিক আছে। তো এইগুলো হচ্ছে সিমান্টিক্স, এইগুলো HTML5 এ এসছে। যে আর্টিকেল, অ্যাসাইড, ডিটেলস, ফিক, ক্যাপশন, ফিগার, ফুটার, দেখো হেডার, মেন, মার্ক, ন্যাপ, সেকশন, সামার, টাইম, এইগুলো। এইগুলোর মধ্যে আমার যদি টেবিল ট্যাগে দেখি, টেবিল ট্যাগের মধ্যে টি বডি কোথায় আছে, এর মধ্যে কি আছে না অন্য নোটে আছে ধরো দেখি। টি বডি, টি হেড, টি ফুট, হেড, টি বডি, টি ফুট, ঠিক আছে। এইগুলো হচ্ছে অ্যাকচুয়ালি আমরা সিমান্টিক্স বলতে পারি এখানে। এগুলোর কাজ কি? এগুলোর কাজ হচ্ছে দেখো এখানে কি করছে, টিআরটাকেই এই যে এই কোডটা যে রান করি বা চেঞ্জেস কিছুই নেই, আমরা লিখতেও পারি নাও লিখতে পারি। এটা লেখার উদ্দেশ্য হচ্ছে ব্রাউজারকে আরো ভালো করে বোঝানো যে আমরা এই যে টিআরটা আছে এখানে, এই টিআরটা হচ্ছে হেডের বিষয়বস্তু। তাহলে আমরা কি করলাম, টি হেড বলে একটা সিমান্টিক্স আছে, তো টি হেড ওপেনিং আর টি হেড ক্লোজ, মানে যা ছিল টিআর এর মধ্যে পুরোটাকে প্যাক করলাম একটা র্যাপারে, টি হেড হয়ে গেল, ও বাবা এটা হেড। তারপর টি বডি মানে বডির যে বিষয়বস্তু যা ছিল তাকে করলাম টি বডি ওপেনিং আর টি বডি ক্লোজ। কোথায় টি বডি ক্লোজ, টি বডি, টি বডি। আর টি ফুট, যদি ফুট বলে কিছু বানায়, আমরা লাস্টে কোনো একটা সাম করলাম বা ইকুয়েশন থেকে এক্সাম্পল দিয়ে সামের এটা লাইন লিখতে হবে, টি ফুট। তো ব্রাউজার কিন্তু আন্ডারস্ট্যান্ডিংটা ভালো করতে পারলো যে আচ্ছা এটা হচ্ছে ফুটার সেকশন, এটা হচ্ছে বডির সেকশন, এটা হচ্ছে হেডের, ও রেন্ডার কত সুবিধা হয়। ব্রাউজার তো আলটিমেটলি একটা কোড এডিটরের মতো কাজ করছে, একটা কম্পাইলের মতো কাজ করছে, কম্পাইল করছে। ওকে আর বুঝতে হবে না যে কোন জিনিসটা কোনটা, ও সঙ্গে সঙ্গে বুঝে যাবে হেডিং এর পার্ট, সঙ্গে সঙ্গে হেডিং এর জন্য যা যা থাকে প্রপার্টি ফটাফট অ্যাপ্লাই করবে। ওকে আর গেস করতে হবে না, বডির জন্য বডির কোড করতে হবে, ফুটের জন্য ফুটের কোড করতে হবে, ঠিক আছে। এই জিনিসগুলো হচ্ছে সিমান্টিক্স। তো টি হেড, টি ফুট, টি বডি, এটা হচ্ছে HTML5 এ ইন্ট্রোডিউস হয়েছে। আদারওয়াইজ যেগুলো দেওয়া আছে সেগুলো আমরা ইউজ করি বা না করি, ইভেন এখনো পর্যন্ত এগুলো কেউ সব ইউজও করে না। যদি আমরা বলি এটাকে কোথায় রাখলাম, এগুলোকে ইউজও করা যায় না। কোথায় রাখলাম ওটা দাঁড়াও, মানে মডার্ন যারা ইউজও করে না তারাও কিন্তু এখন ওগুলো ইউজ আমরা করি না খুব একটা, আমরা সব ডিপ ট্যাগ দিয়েই সবাই ইউজ করে ম্যাক্সিমাম। ওটা কোথায় রাখুন, ধরে ব্যাক করি একবার। সিমান্টিক্স কোথায় গেল, সিমান্টিক্স জাস্ট আমরা জেনে রাখবো একবার সিমান্টিক্স কি, HTML এন্টিটিস কি। কারণ জানাটা তো জানতে হবে, যে তোমার একটা বেসিক এর মধ্যে আছে, বেসিক জানলেও তো জানা উচিত। মানে এইগুলোর মধ্যে কি হয় না, এগুলোর মধ্যে আমরা ডিপ ট্যাগটাকে ইউজ করতে পারতাম, ডিপ ট্যাগটাকে ইউজ করলে সব জায়গায় ডিপ 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 রয়েছে, তো ব্রাউজার সব জায়গাটাকে মানে ওকে বুঝতে হয়, আলটিমেটলি রেন্ডার করতে হয়, বুঝতে হয়। তো HTML5 বলছে না তোমাকে বুঝতে কম হবে। এবার আমরা কি করব, প্রত্যেকটা ডিপ না লিখে লিখে তুমি কি করবে, কোনো হেডার ট্যাগ হলে তুমি হেডারের মধ্যে রাখো, হেডার ট্যাগের মধ্যে কিছু লিখে দাও, আমি বুঝে যাবো এটা হেডার। তুমি ডিপ দিয়ে দেবে, ডিপের মধ্যে কিছু লিখবে, সবই ডিপ। এগুলো এক একটা বলতে পারো এক একটা অ্যাডিশনাল লেয়ার, যাকে বলে আমরা অ্যাবস্ট্রাকশন লেয়ার, ঠিক আছে। যে ওই লেয়ারটাই কাজ করবে ভেতরে এন্ড অফ দ্য ডেতে, কিন্তু এটা হচ্ছে আমাদের কাজ করার জন্য, জাস্ট লাইক ফ্রেমওয়ার্কের মতো। যে ফ্রেমওয়ার্কে আমরা একটা বাটনে ক্লিক করলাম, কাজ হয়ে গেল, কিন্তু বাটনটা ক্লিক করলে তো কাজ হয় না। ওর মধ্যে আলটিমেটলি কিন্তু ওই ফাংশনস গুলো লেখা আছে, কোর কোড গুলো কেউ আমাদের জন্য লিখে দিয়েছে, আর আমাদেরকে বলছে তোমাকে লিখতে হবে না, তুমি ওগুলোকে লিখো। তো এইখানে জিনিসটা আলাদা হয়ে যায় সিমান্টিক্সে, যে ব্রাউজারের আন্ডারস্ট্যান্ডিংটা স্মুথ হয়ে যায় যদি আমরা প্রত্যেকটা
প্রত্যেকটা জিনিসের গুলোকে এইগুলোতে র্যাপ করি, মানে এগুলোর মধ্যে র্যাপ করে দিলাম, ডিফারেন্স কিছুই আসবে না, শুধু ব্রাউজারের একটা আন্ডারস্ট্যান্ডিং বাড়বে, আমাদের আন্ডারস্ট্যান্ডিং বাড়বে যে কোনগুলোকে হেডার বলছি। সাপোজ একটা হেডারের কোড লেখা আছে কিন্তু ডিপ ডিপ, তো কোডটা বুঝতে হবে যে কোনটা হেডার, কিন্তু একবারই দেখতে পারি যে হেডার, মানে হেডার হেডার ট্যাগের মধ্যে আছে ওটা, তো বুঝতে হবে না। ওরকম যদি বলতাম যে টেবিল হেড, তো টি হেড কোনটা দেখে বুঝে যেতাম, টি হেডের মধ্যে আছে, টি বডি কোথায় দেখে বুঝে যেতাম। তো আমাদের বোঝার জন্য অ্যাজ ওয়েল এজ ব্রাউজারের বোঝার জন্য কিন্তু ওটা খুব ভালো জিনিস। ছোট্ট মধ্যে একটা কোশ্চেন তোমাদেরকে দিচ্ছি, তোমরা নেক্সট ক্লাসে যদি পারো খুঁজে বলতে পারো তাহলে বলবে যে টি হেড, টি ফুট, টি বডির মধ্যে এই তিনটা সিমান্টিক্স ইউজ করে আরেকটা অ্যাডভান্টেজ আছে। ওই অ্যাডভান্টেজটা কি, ওটা খুঁজবে একটা গুগলে, নেক্সট ক্লাসে আমাকে বলো। একটা তো বললাম যেটা বুঝতে সুবিধা হয় আমাদের ব্রাউজারে, এটা ছাড়া আরেকটা অ্যাডভান্টেজ আছে টি হেড, টি বডি, টি ফুট ইউজ করার। ওটা কি একবার খুঁজে যদি পারো নেক্সট ক্লাসে বলবো, আদারওয়াইজ নেক্সট ক্লাসে আমি তোমাদেরকে বলবো। এই ফর্মটাকে আমরা নেক্সট ক্লাসে স্টার্ট করবো, HTML ফর্মস। যদি কেউ পড়ে রাখতে চাও তার থেকে পড়ে দেখে নিও, একটু দেখে নিও কি কি অ্যাট্রিবিউট থাকে, অ্যাট্রিবিউটের কাজ কি, ফর্ম কিভাবে কাজ করে, ফর্মের মধ্যে রেডিও বক্স বা চেক বক্স, ড্রপ ডাউন, টেক্সট এরিয়া, এগুলো কিভাবে র্যাপার হয়, রেডিও বাটন, যদি মাল্টিপল কোনো ইমেজ যায় তখন কি করতে হয়, যদি কোনো একটা PDF ফাইল পাঠাতে হবে তখন কিভাবে কি চেঞ্জ করতে হবে, এটা খুবই ইম্পর্টেন্ট। মানে টেবিল তো খুবই ইজি আর খুবই সোজা, কিন্তু HTML এর মধ্যে যদি একটু ইম্পর্টেন্ট যদি কিছু ভাবি আমরা, ফর্ম, ফর্ম সব জায়গাতে ইউজ হয়। কোথাও একটা সাইন আপ করতে হবে তার জন্য ফর্ম, কোথাও লগ আউট করতে হবে তার জন্য একটা ফর্ম, ডিলিট করতে হবে তার জন্য একটা ফর্ম, সব ফর্মটা ইউজ করি আমরা ব্যাকএন্ডে। ব্যাকএন্ডে যখন কোড যায় তখন সব ফর্মগুলোর মধ্যেই আমরা এগুলো ইউজ করি, কারণ আমরা চাই যে ডেটা সিকিউরলি যায়। আমরা বলেছিলাম যে গেট মেথড দিয়ে যায়, কোয়ারি স্ট্রিং দিয়ে, মিনস URL দিয়ে, ওটা না করে আমরা ফর্ম দিয়ে যাই, যাতে কোনো ক্রস স্ক্রিপ্টিং না হয়ে যায়, কেউ ওটাকে ইনজেক্ট না করে নেয় বা কোনো একটা ম্যানিপুলেট না করতে পারে, ফর্ম দিয়ে যায়। আর ফর্ম দিয়ে গেলে আমাদেরকে লারাভেল একটা CSRF টোকেন দেয়, যে আমাদের সাইড থেকেই যদি ওটা ক্লিক হয় দেন তাহলেই খুলবে। তো এরকম সিকিউরিটি থাকে বলেই আমরা ফর্ম ট্যাগটাকে ম্যাক্সিমাম সব জায়গাতে ইউজ করি। সে লগ ইন সাইন আপের জন্য না, লগ আউটের জন্যও করি, ডিলিটের জন্যও করি, কোনো আইডি পাস করতে তাও করি, সবগুলোকে আমরা সিকিউর করতে, যে আমার সাইড থেকেই ওটা কেউ ক্লিক করছে, কেউ থার্ড পার্টি রোবট দিয়ে বা চ্যাটবট দিয়ে করাচ্ছে না। তার জন্য আমরা লারাভেল জন্য পড়তে বুঝতে পারবো, CSRF টোকেন আমরা ইউজ করে ক্রস স্ক্রিপ্টিংটাকে বা ইনজেকশনটাকে বাঁচাই আমরা। যারা একদম ফ্রেশার, একবার এগুলো প্র্যাকটিস করো, কেননা দেখার সময় কোড, শোনার সময় খুব মনে হয় ইজি, এগুলোর মধ্যে অনেকগুলো আমার জিনিস আছে, যেরকম বললাম যে রেডিও বাটন আর চেক বক্স। যখন রেডিও বাটন চেক বক্স আমাদের নিয়ে যেতে হয় তখন আমরা কোথায় অ্যারে ইউজ করি আর কোথায় আমরা আইডি ইউজ করি, মানে অনেকগুলো কনসেপচুয়াল নলেজ থাকা উচিত এর মধ্যে। তো এগুলোর মধ্যে আমরা অনেক সময় জানি যে HTML তো খুবই ইজি, কিন্তু একটু ইনডেপ বুঝতে গেলে HTML-টা খুব একটা লাইট ওয়েটেড না। HTML এর মধ্যে অনেক কিছু জানার শেখার আছে, যেটা কনসেপচুয়াল গুলো ক্লিয়ার হয়ে গেলে আমরা অনেক কিছু HTML এর মধ্যে করতে পারি। মাল্টিপল ফাইলকে কিভাবে রেন্ডার করে নেবো, মাল্টিপল ফাইলকে কিভাবে ইউজার কাছ থেকে নিয়ে যাব, কিভাবে ওর মধ্যে ভ্যালিডেশন লাগাবো ক্লায়েন্ট এন্ডে, তো এইগুলো আমাদেরকে HTML-ই অ্যালাউ করে। ঠিক আছে, তো ওই কোশ্চেনটাও সলভ করো যে কেন টি হেড, টি বডি, টি ফুটের উদ্দেশ্য কি, আন্ডারস্ট্যান্ডিং ছাড়া। আর নেক্সট ক্লাসে আমরা বুঝবো।